किस्मत में मेरी चैन से जीना लिख दे। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসে অথবা এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরাই প্রথম এই যে দপ ইউজ, তারপর হচ্ছে জিপসি ইউজ করে কাওয়ালি গাওয়া, ইসলামী সঙ্গীত গাওয়া, একটা আধুনিকভাবে পোলাওয়ানকে মজা দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরাই চালু করছিলাম। আমাদের এই 17 বছর জীবনে এত ভালো প্রোগ্রাম কখনো দেখিনি, কিন্তু আমাদের এখানে তো উইদাউট মিউজিক। কিন্তু আমরা বাংলাদেশে কখনো কোনো ইসলামপন্থী কিংবা কোনো কালচারাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের উদ্যোগে স্বউদ্যোগে কখনো দফ ইউজ করে গান হয়েছে এটা কখনো তেমন দেখি একটা নাই। হয় না। আপনি দেখেন চারপাশে কিন্তু মিউজিক, কিন্তু আপনাকে যদি এখন মিউজিকের বিরুদ্ধে যদি আপনি খালি গলায় গান, তাহলে কিন্তু মানুষ গ্রহণ করবে না। সবসময় কালচার দিয়ে মোকাবেলা করতে হবে। তখন আমার যেটা শরীয়ত সম্মত, আমি চেয়েছিলাম যে শরীয়তের মধ্যে রেখেই এই জিনিসটা কীভাবে আরও ডাইভার্সিটি করা যায়, আরও কীভাবে সবার কাছে ছড়ায় যায়, সবার কাছে কীভাবে গ্রহণযোগ্য হয়। মানে এটা কিন্তু আদি, পর আবার এটা একটা বিলুপ্ত হয়ে যায়, এরপর আবার নতুন করে আমরা আনি। এই গান নিশ্চয়ই শেখ হাসিনাও দেখছে। শুধু আল্লাহ এবং রাসূলের নামে যে গানগুলো হয় হামনাতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, কিন্তু এটা কখনো উচিত না। আদালত থেকে আরবি এবং ফার্সি ভাষা বাদ দিতে হবে। প্রতি গানে গানে জুলাই গণঅভ্যুত্থান। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা ডায়েরি আয়োজিত ফায়াজের ডায়েরি পডকাস্টে আজকে কথা বলবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু সহকারী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে খুবই বিখ্যাত এবং তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে আজাদী মঞ্চ। আজাদী মঞ্চের একজন সব প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তো এই আজাদী মঞ্চের মাধ্যমে আপনাদের সারা দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব বলা চলে এবং সেটা ঘটিয়েছেন। তার পূর্বে আমরা একটু যেতে চাই, গত কয়েক মাস আগে চাকসু নির্বাচন হয়েছে এবং চাকসু নির্বাচনে আপনি জনতার ম্যান্ডেটে চাকসুকে বিশেষ করে চাকসুতে যারা আছে ভোটার যারা আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একটা ছোট্ট রাষ্ট্র হিসেবে কল্পনা করি, তাহলে তো ওখানে জনতার ম্যান্ডেটেই পাইছেন। তো জনতার ম্যান্ডেটে যে আপনি চাকসুর নেতা হলেন, এখনো পর্যন্ত চাকসুতে যে এই কাজগুলো করার সৌভাগ্য অর্জন করেছেন, আপনার কাছে কি মনে হয়? মানে নেতা হিসেবে আপনি সফলতার দিকে এগুচ্ছেন, কিংবা আপনার ভিপি, জিএস এবং আপনার সহকর্মী যারা আছেন তারাও কি ঠিকঠাকভাবে ছাত্রদের বা শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করতে পারছে কিনা? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ডায়েরিকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। আমাকে দুইটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে চাকসু নিয়ে আর একটি হচ্ছে আজাদী মঞ্চ নিয়ে, নাকি? প্রথমে যদি চাকসুর কথা বলি, আমরা তো দেখেছি দীর্ঘ দিন যাবৎ আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সেগুলো হয় নাই। তো নতুনভাবে হচ্ছে অভ্যুত্থানের পরেই আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে নির্বাচন হওয়া শুরু করে। তো আমিও সেখানের একজন প্রতিনিধি হিসাবে নির্বাচন করি এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটে আমি নির্বাচিত হই। তো এ পর্যন্ত নির্বাচিত হওয়ার পর থেকে অনেকগুলো কাজে আমি হাত দিয়েছি। আমি যেহেতু সহকারী সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে আছি, আমি সংস্কৃতি রিলেটেড যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে আমি ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে আসলে কোনো কাজ তো শেষ না হওয়া পর্যন্ত আউটপুট বলা যাবে না। আচ্ছা, তবে আমি কিছু জিনিস যদি বলি যে আমরা এই পর্যন্ত যে ৩-৪ মাস সময় পেয়েছি বা ৪ মাস সামথিং, এই সময়টার মধ্যে আমরা শিক্ষার্থীদের আমার রিলেটেড যে বিষয়গুলো আমরা অনেকগুলো কাজ করেছি। যেমন আমরা দেখেছি যে গত যে ফ্যাসিবাদ আমলের মধ্যে অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, অনেকগুলো বাধার সম্মুখীন ছিল কালচারালভাবে, অনেকগুলো মানে লাল ফিতার দূরত্ব ছিল। এই জিনিসগুলোকে আমি মেনটেন করেছি, যেমন একাডেমিকভাবে। তারপর হচ্ছে কীভাবে শিক্ষার্থীদেরকে তাদের কালচারাল ডাইভার্সিটিকে আরও বেশি ছড়ায় দেওয়া যায়। তো আমাদের চিটগাং ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনে বা আমাদের চিটগাং ইউনিভার্সিটির কালচারাল প্রেক্ষাপটটা একটু ভিন্ন পুরো ইউনিভার্সিটি, পুরো বাংলাদেশ থেকে। তো আমাদের চিটগাং ইউনিভার্সিটির আসলে শিক্ষার্থীরা একটু ভিন্ন মানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে, কারণ এখানের মধ্যে একটা পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে আমাদের আদিবাসী ভাইরা, তারপর হচ্ছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর যে ভাইরা আছে, ভাই বোনরা আছে, তারা অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করে। তো আমরা একটা বৈচিত্র্যময় ক্যাম্পাস পাই আর কি আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি। তাই এই জন্য আমাদের কালচারটাও কিন্তু অনেক বৈচিত্র্যময় হয়। আচ্ছা। এবং প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্ব সহকারে হয়। তো এ পর্যন্ত আমরা অনেকগুলো প্রোগ্রামে করেছি। আমরা চেয়েছিলাম যে ক্যাম্পাসের সব ধরনের সংস্কৃতিকে কীভাবে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সেটার জন্য কাজ করছি এখনও। তবে এগুলো তো একটু লেন্দি প্রসেস, এত কম সময় হবে না, কাজ করছি। তবে আমাদের বর্তমানে চিটগাং ইউনিভার্সিটির কোনো টিএসসি নাই, তারপর হচ্ছে কোনো সেন্ট্রাল অডিটোরিয়াম নাই, যেমন ঢাকা ইউনিভার্সিটি আছে। টিএসসি
তো মূলত হচ্ছে শিক্ষক ছাত্র মিলনায়তন কেন্দ্র, এখানের মধ্যে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বাইরে যে সাংস্কৃতিক বা গবেষণা বা সার্বিক যে বিষয়গুলো, বিভিন্ন কার্যক্রম, এন্টারটেনমেন্ট, সবগুলো বিনোদনগুলো নিবে। কিন্তু আমাদের এত বড় একটা ইউনিভার্সিটি হওয়ার পরেও, এত আগে প্রতিষ্ঠিত হওয়ার পরেও এটা না, এটা দুঃখজনক। তো সেটা নিয়ে আমরা কাজ করছি, যেহেতু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 59 থেকে 60 বছর হবে, কিন্তু এখনো পর্যন্ত হয় না। তা আমরা কি 3 মাসে পারবো? এটা পারবো না, কখনোই পারবো না, 4 মাসে পারবো না। আমরা এটার জন্য কাজ করছি যেন আমরা অন্তত একটা, এই যে 1 বছর চাকসু আছে, এটা মানে রোড ম্যাপ দিয়ে যাইতে, যেন শিক্ষার্থীরা পরবর্তীতে এটিকে বাস্তবায়ন করতে পারে। পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে কোনো সাংস্কৃতিক সংগঠনের মানে কোনো ক্লাসরুম নাই, তাদের যে একটা রিহার্সাল করবে, তাদের কোনো ওইভাবে কোনো ইয়া নাই, মানে হচ্ছে কোনো স্থান নাই। এটার জন্য আমরা শিক্ষকদের সাথে কাজ করছি, শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। এবং পাশাপাশি আমাদের চিটাগং ইউনিভার্সিটি একটু শহর থেকে দূরে হওয়ার কারণে মিডিয়া থেকে সবসময় ফোকাস একটু কম থাকে। আচ্ছা, তো কম থাকার কারণে কি হয়, আমাদের চিটাগং ইউনিভার্সিটি অনেক কালচারাল ব্যক্তিত্ব, অনেক শিক্ষার্থী অনেক ভালো করলেও কিন্তু তারা কিন্তু জাতীয় পর্যায়ে যেতে পারে না। আপনি দেখেন লাস্ট 50 বছর কজন গিয়েছে চিটাগং ইউনিভার্সিটি, কজন সাংস্কৃতিকভাবে অবদান রেখেছে দেশের জন্য, জাতির জন্য। আমরা তো একটা পর্যায়ে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশটা চালাবে, তাই না? তো আমরা চাচ্ছি যে এই ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে, তাদের যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটাকে আরও কীভাবে ছড়ানো যায় বা তার আগ্রহটা তৈরি করার জন্য বিভিন্ন টিভিতে একটা প্রজেক্ট নিয়েছি, বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে, যে আমরা একটা প্রোগ্রাম করবো, এখানের মধ্যে যারা যারা আগ্রহী তারা ওইখানে কাজ করতে পারবে। এর মাধ্যমে হচ্ছে আমরা জাতীয়ভাবে তাদেরকে উপস্থাপন করছি এবং বিভিন্ন মিডিয়াতে আমরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং কিছু প্রসেসিং আমাদের চলতেছে। পাশাপাশি ওভারঅল আমাদের চাকসুর যে অবকাঠামোগত যে জায়গাগুলো আছে, সব জায়গায় সবাই খুব হার্ডওয়ার্ক করছে, যেহেতু চাকসু এর আগে ছিল না। এখন ধরেন 17 বছরের বা দীর্ঘদিনের অনেকগুলো কাজ যখন একসাথে চলে আসবে, তখন কিন্তু আপনার মাথায় একটা প্রেশার ক্রিয়েট করবে অলওয়েজ। ঠিক আছে? আমি একটা এখানে ছোট্ট প্রশ্ন রাখতে চাই, এটা আপনার মাধ্যমে আপনার ভিপি ইব্রাহিম রনিবের প্রতি রাখতে চাই আর কি, যে আমরা ডাকসুতে দেখতে পাচ্ছি যে বারবার কোনো না কোনো আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, ডোনার গোষ্ঠীগুলো এসে তাদেরকে সহযোগিতা করছে এবং মসজিদ সম্প্রসারণের জন্য সহযোগিতা করতেছে, বিভিন্ন প্রজেক্টগুলো দিচ্ছে। তো সেই ক্ষেত্রে চাকসু কি পিছিয়ে আছে বলে মনে হয়? আমরা তো মিডিয়াতে কখনো দেখতে পাই না যে চাকসুতে মেসুত ওজিল গিয়ে প্রোগ্রাম করতেছে, কিংবা এরদোয়ানের ছেলে বাংলাদেশে এসে ডাকসু নেতাদের সাথে দেখা করতেছে। এটা কি কেবল সাদেক কাইমের একা ক্যারিশমেটিক ফিগার হওয়ার কারণে সম্ভব হচ্ছে, নাকি ইব্রাহিম রনিও সেই জায়গায় অবতীর্ণ হয়েও পরে মানে পেরে উঠছে না? মানে কোনটা আসলে, কেন চাকসুতে এটা সফল হচ্ছে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রথম বিষয় হচ্ছে, আপনি দেখেন আমাদের এ পর্যন্ত 5টি ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে। সবসময় দেখবেন হচ্ছে ডাকসু হাইপে থাকে, মানে ঢাকা ইউনিভার্সিটি, মানে হাইপ যেখানে আছে দাতা গোষ্ঠীরও সেখানে থাকে। সেখানে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে আমাদের চিটাগং ইউনিভার্সিটি আমাদের শহর থেকে প্রায় 22 কিলোমিটার ভিতরে, মানে হচ্ছে একটা গ্রাম অঞ্চলে, একটা ছোট একটা গ্রামের মধ্যে। তো সেখানের মধ্যে আমরা যে চেষ্টা করছি না, বা আমরা যে তাদেরকে আনার চেষ্টা করছি না, অথবা আন্তর্জাতিকভাবে যারা ডাকসুতে আসছে বা এর থেকে ভালো করার চেষ্টা করছে, এমন না বিষয়টা। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, কিন্তু আমাদের ইউনিভার্সিটির একটু মিডিয়া ফোকাস না থাকার কারণে, তারপর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মধ্যে একটু শহর থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেক কিছু মিডিয়াতে আসে না। অথচ আমরা কিন্তু অনেক কাজ করছি। আচ্ছা, আপনাদের কি কোনো প্রচেষ্টা ছিল? আপনারা কি এরকম আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সাথে, হ্যাঁ অবশ্যই, বিশেষ করে বিভিন্ন অর্গানাইজেশন, এনজিও যেগুলো আছে, এদের সাথে কি যোগাযোগ করছেন? হ্যাঁ অবশ্যই। আমাদের ক্যারিয়ার গাইডলাইন যিনি সম্পাদক আছেন, এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের নেই, কিন্তু ক্যারিয়ার এবং আমাদের আরও কিছু সম্পাদকরা আছে, ওনারা এটা নিয়ে খুব সিরিয়াসভাবে কাজ করেছে। কিন্তু আসলে আমাদের ইউনিভার্সিটি একটু ভিতরে হওয়ার কারণে বা শহর থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার কারণে মানে মানুষ স্পন্সরও দিতে চায় না। কারণ কি? কারণ বলে হচ্ছে এখানে তো আমার লোক নাই, এখানে গ্রামের মানুষ তো আমার প্রোডাক্ট কিনবে না, বা হচ্ছে আমার এখানে তো আউটপুট নাই। মানে মানে প্রত্যেকটা জিনিস তো একটা আউটপুট দেখে তারা হচ্ছে মূলত স্পন্সর করে, অথবা সার্বিক বিষয়গুলো বিবেচনা করে। কিন্তু আমাদের চিটাগং ইউনিভার্সিটি ওই যে মিডিয়া হাইপটা না থাকার কারণে, অথবা প্রচার প্রসার কেন্দ্রিক, অথবা আমাদের যে একটু গ্রাম অঞ্চল হওয়ার কারণে এই জিনিসগুলো একটু ওইভাবে ডাকসুর মতো হচ্ছে না। কিন্তু ডাকসুর থেকে কোনো অংশে কাজ কম হচ্ছে না, হয়তো মিডিয়া কাভারেজ পাচ্ছে না, হয়তো বা আমাদের অনলাইনে আসছে না, এই আর কি বিষয়। মানে আপনারা যে কাজগুলো করছেন, এগুলো কি কেবল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে বাজেট, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট, এই টাকাগুলো নিয়েই কাজ করছেন, নাকি? না, আমরা তো এই টাকাগুলো, আমরা তো এখন আমাদের ইউনিভার্সিটিতে 1 টাকাও পাইনি। আচ্ছা, আমাদের চাকসু থেকে আমরা এখন 1 টাকাও পাইনি। আমরা এই পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমরা বিভিন্ন স্পন্সর নিয়ে করেছি, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন এনজিও, দাতা সংস্থা, বিভিন্ন জায়গা থেকে এনেছি। তো
আমরা পড়াশোনা ডাকসু তো সাথে সাথে পেয়ে গিয়েছে ওদের যে ডাকসু থেকে যে বাজেটটা আমরা এখনো কিন্তু পাই নাই, পাওয়ার কথা ছিল কিন্তু এগুলো প্রসেসিং আছে। তো এখানে একটা আমাদের চিটগাং ইউনিভার্সিটির প্রেক্ষাপটটা একটু রাজনীতি একটু ভিন্ন, এখানের মধ্যে প্রশাসন কেন্দ্রিক একটা ভালো হ্যাসেল আছে। হুম। ওনারা যে চায় আমরা যেন কাজ না করতে পারি এমন কিছু বিষয় আছে বা একটা কেন গোষ্ঠী, কেন একটা এরকম গোষ্ঠী। কেন হয়? কারণ এটা আমি যদি স্পষ্টভাবে বলি যে স্পষ্টভাবে বলবেন। হ্যাঁ, আমরা যদি স্পষ্ট বলি, কারণ আপনি জানেন যে শিবির পুরো প্রত্যেকটা ক্যাম্পাসেই হুম। খুব একবারে ভূমি দোষ জয় বিজয়, অর্জন করেছে। তো একটা গ্রুপ চাচ্ছে যে যেন শিবির অথবা ইসলামপন্থী এই গোষ্ঠীটা যেন তাদের কাজগুলো প্রপারলি না করতে পারে। প্রপারলি না করতে পারলে পরে বসে তাদের একটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে হবে না, বা হচ্ছে তারা একটু নেগেটিভ ইমপ্রেশন পড়বে। এই জন্য যেন তারা কাজগুলো করতে না পারে, এরকম একটা চাপ বা এরকম একটা চক্র আছে যারা এই কাজগুলো করার চেষ্টা করে। লাল ফিতার দৌড়তে একটা বিষয় তো আছে, এটা জানেন, সব জায়গায় এটা আছে। তারপরেও আমরা এগুলোকে কোনো ভয় করি না, আমরা এগুলোকে পেরিয়ে অনেক কাজ করছি। জাস্ট আপনি যে বললেন যে মিডিয়ার বিষয়টা, এটা হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে মিডিয়া হাইপটা নাই। আর ডাকসুতে তো অবশ্যই আপনি দেখেন এখানে এমন একটা জায়গাটা পুরো বাংলাদেশের হাইপ, এটা শুধু ডাকসু তো বড় লোকের স্থান। ডাকসু তো নিশ্চয়ই বাংলাদেশে যে সমস্ত ছাত্র সংসদগুলো আছে সবচেয়ে সমৃদ্ধ এবং টাকা পয়সাওয়ালা হচ্ছে টাকা ডাকসু। পয়সা এই বিষয়টা আমি আপনাকে সেদিক বলি, থেকে চাকসুকে কিভাবে আপনারা সমৃদ্ধ করতে পারেন এবং আন্তর্জাতিক ডোনার গোষ্ঠীর সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করে আপনারা কানেক্টিভিটি বৃদ্ধি করে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিতে পারেন, সেদিক থেকে আপনাদের কিছু রোডম্যাপ থাকার কথা। হ্যাঁ আমাদের অবশ্যই আছে, আমাদের অবশ্যই আছে। এবং আমরা অনেকগুলো কাজ অলরেডি আমাদের প্রসেসিং আছে, নিশ্চয়ই এবং অনেকগুলো ভবিষ্যতে করেছিও। আচ্ছা, ভবিষ্যতে ইব্রাহিম রনি ভাই যদি এখানে আসেন আমরা তাকে এই প্রশ্নগুলো অবশ্যই রাখবো। এবং সেদিক থেকে আপনি একজন সাহিত্য, সংস্কৃতি এবং প্রকাশনা সহসম্পাদক, সেই দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংস্কৃতির একটা মুক্ত অঙ্গন। তো আপনার যে ডিপার্টমেন্ট এখানকার জন্যে বাজেটগুলো কোত্থেকে আসছে এবং আপনার ভিপি আপনাকে কিভাবে সহযোগিতা করছে? প্রথম বিষয় হচ্ছে আমার সাংস্কৃতিক বিভাগে আমি অনেকগুলো কাজ অলরেডি ইতিমধ্যে করেছি। তার মধ্যে আমরা বাজেটের ক্ষেত্রে কী করি, মানে আমাদের একটা বাজেট তো প্রথমে করা হয় একটা প্রোগ্রাম যখন আমরা লঞ্চ করতে যাই, তো আমরা প্রশাসনের কাছেও যাই এবং হচ্ছে ভিপির কাছেও রাখি, পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্পন্সর নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে পাঠাই। তো এখানে যাওয়ার পর থেকে সব জায়গা থেকে মানে কিছু কিছু এসে আশা করি প্রোগ্রামটা বাস্তবায়ন হয়ে যায় আর কি। মানে এইভাবে প্রোগ্রামটা মূলত বাস্তবায়ন হয়। আমরা আসলে প্রশাসন থেকে তো কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত পাই নাই। তো আমরা আপাতত ভিপির মাধ্যমে এবং হচ্ছে আমাদের যে ব্যক্তিগত একটা সার্কেল আছে, একটা পরিচিতি আছে, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় গ্রুপগুলোর কাছে যাই। ওইখান থেকে যা পাই সেটা দিয়ে আমরা আপাতত করছি। এই জন্য তো আমাদের হচ্ছে কাজগুলো আরও বড় পরিসরে আমরা করতে পারছি না। তবে আমি হচ্ছে ইউনিভার্সিটি আসলে আমি যেহেতু ১ বছর আছি, চাকসু এরপর হয় কিনা তাও আমি জানি না। কিন্তু আমি চাই, আমি আমার জায়গা থেকে সবসময় চাই যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে মৌলিক যে কাজগুলো আছে, মৌলিক মানে হচ্ছে যেগুলো স্থায়ী বিষয়, যেমন একটা প্রোগ্রাম করলাম, এটা না করলে এটা আগামী বছর না হতে পারে, এটা তো স্থায়ী জিনিস না। এটা আজকে করছি, এটা আউটপুট আজকে শেষ, মানে এটা একটা মানুষের একটা ইমপ্রেশন পড়ে। কিন্তু আমি যদি কিছু স্থায়ী জিনিস করতে পারি, যেমন আমাদের ক্যাম্পাসের মধ্যে কোনো উন্মুক্ত মঞ্চ নাই, মুক্ত মঞ্চ নাই, যেটা আছে ওটা খুবই জীর্ণশীর্ণ অবস্থায়। তো আমি ওটা নিয়ে কাজ করার চেষ্টা করছি, বড় বড় কিছু প্রজেক্ট, টিএসসি এবং সেন্ট্রাল অডিটোরিয়াম, এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। এবং হচ্ছে ক্যাম্পাসের মধ্যে প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে সেগুলো কীভাবে একটা রুম দেওয়া যায় তাদের রিহার্সাল করার জন্য, এবং হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কীভাবে প্রত্যেক সাংস্কৃতিক সেক্টরটাকে বা প্রত্যেক গ্রুপকে কীভাবে ডাইভার্সিটি করে একসাথ করা যায়, প্রত্যেক ডাইভার্সিটি যারা আছে তাকে কীভাবে একসাথ করা যায়, আমি এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করছি। তাহলে আমি যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নাও করি, আমার এত বেশি ইফেক্ট পড়বে না, মানে আমার এটা কোনো ক্ষতি নাই, তাই না? কিন্তু আমি যদি এটা করে নিয়ে যাইতে না পারি, তাহলে কিন্তু আমার নতুনত্ব যেটা, অথবা আমাদের যে সবার মধ্যে যে একটা সাংস্কৃতিক যে কার্যক্রমের মাধ্যমে যে পুরো বাংলাদেশে ফুটিয়ে তুলবে, সেই জিনিসটা তৈরি হবে না। জিহাদ, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে দেখলাম যে কালচারাল যে ফেনোমেনা ছিল, ফেসিস্ট ফেনোমেনা, আওয়ামী লীগের রেখে যাওয়া, এটাকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের কিছু শিল্প সাহিত্য চর্চাকারী যে মানুষ এগিয়ে আসলো, তার মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে আপনাদের হাতে তৈরি করা যেটা আজাদী মঞ্চ। একেবারে বাংলাদেশের দিক থেকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গেল বলা চলে। এই যে তুমুল জনপ্রিয় এই আজাদী মঞ্চ, মানে হঠাৎ করে আপনাদের কি উদ্দেশ্যে এটাকে মাঠে ছেড়ে দেওয়া, আর এটাকে আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে এত সাড়া পাইলেন, এত বেশি জনপ্রিয়তা অর্জন করাতে পারলেন এই প্ল্যাটফর্মকে, এর পেছনে জাদুর কাঠি কি, এর পেছনে জাদুর প্রদীপটা কি আসলে? আচ্ছা, প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
বিষয়টা হচ্ছে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা দীর্ঘ ১৭ বছর একটা কালচারাল হুম, হুম। ফ্যাসিজমের মাধ্যমে গিয়েছিলাম আরকি। যে আমরা যেকোনো কিছু স্বাধীনভাবে করতে পারতাম না। স্বাধীনভাবে করতে পারতাম না। যেকোনো কিছু করলে ট্যাগিং করা হইতো বিভিন্নভাবে। তো সে জায়গা থেকে যখন আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইলাম, হুম। পাওয়ার পরে আমরা ভাবলাম যে আমাদের দেশীয় যে সংস্কৃতিটা আছে সেটা কিন্তু গত ১৭ বছর পুরো এক প্রকার বিলীন হয়ে গেছে। যেমন আধিপত্যবাদের যে সংস্কৃতিটা সেটা একটু বেশি ছড়ায় গেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সেক্টরে। এবং মানুষগুলো এবং আধিপত্যবাদ যে শক্তিটা সেটা পুরো কালচারাল পুরা সোসাইটিটা আছে সেখানে পুরো দখলদারিত্ব নিয়ে নিয়েছিল। তো আমরা তখন জুলাই গণঅভ্যুত্থানের পর ভাবলাম যে আমরা তো আসলে স্বৈরাচার আমরা তাড়াইছি কিন্তু কিভাবে কালচারাল ফ্যাসিজমকে তাড়ানো যায়? সেই জায়গা থেকে আমরা এমন একটা চিন্তা করি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিগুলোকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের মানুষের, মাটির সব ধরনের মানবতার কথাগুলো বলবো আমাদের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে। আচ্ছা। তো এই চিন্তা থেকে আমরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পরে ৪ই সেপ্টেম্বর আমাদের চিটাগং ইউনিভার্সিটি আমরা একটা প্রোগ্রাম নামাই। ১ম নাম দিই আজাদী মঞ্চ। তো প্রোগ্রামটা নামানোর পরে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে একটা নতুনত্ব আসছে। এখানে অনেকগুলো কারণ আছে নতুনত্ব আসার। আমরা তো বিভিন্ন সময় দেখেছি আমাদের ক্যাম্পাসে যে ইসলামিক ধারার গান অথবা একটু শুদ্ধ ধারার গানগুলো যখন চর্চা হইতো তখন কিন্তু এটার অডিয়েন্স শুধু একটা পক্ষ থাকতো। হুম, হুম। তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই জিনিসগুলো যেন সার্বজনীন হয়। সে জায়গা থেকে হচ্ছে আমরা একটা নতুন কিছু এড করছি। হুম। যেমন আমরা আমাদের ক্যাম্পাসে হয়তোবা এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরাই ১ম এই যে দপ ইউজ, তারপর হচ্ছে জিপসি ইউজ করে কাওয়ালি গাওয়া, ইসলামী সংগীত গাওয়া, একটা আধুনিকভাবে পোলাপানকে মজা দেওয়া। এই জিনিসগুলো কিন্তু আমরাই চালু করছিলাম। আচ্ছা, আচ্ছা। তো এই জিনিসটা চালু করার কারণে আমরা ঐদিন প্রচুর সাড়া পাই এবং ঐদিন আমরা যখন এই প্রোগ্রামটা করি, অনেকে বলতেছে, "ভাই আমরা আমাদের এই ১৭ বছর জীবনে এত ভালো প্রোগ্রাম কখনো দেখি নাই।" ওকে। কিন্তু আমাদের এখানে উইদাউট মিউজিক, কোনো মিউজিক ছিল না। কিন্তু আমরা দপ দিয়ে এবং হচ্ছে জিপসি দিয়ে আমাদের একটা টিম ছিল। আমরা অগোছালোভাবে প্রোগ্রামটা করছিলাম। এবং আপনি হয়তোবা দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে এই প্রোগ্রামটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। হুম, এবং এই প্রোগ্রামটার পরে পুরো বাংলাদেশে একটা বিপ্লবের মতো হয়েছিল যে হুম। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানে কালচার ফ্যাসিজমের বিরুদ্ধে নতুন সংস্কৃতিটা বাংলাদেশী সংস্কৃতি রিপ্রেজেন্ট করা যেমন মানে একটা নতুনত্ব আসে হ্যাঁ, আপনাদের নতুনত্ব আসছে। কালচারাল জি, যেই মানে উদ্যোগ বা গানে। জি, বিশেষ করে আমরা ওয়াজের মাঠে হুজুরদের মুখে শুনে থাকি যে কোরআন হাদিসে বিশেষ করে শরীয়তের মধ্যে নাকি অ্যালাউ করা হয় যে দফ দেওয়া জি। জায়েজ আছে। কিন্তু আমরা বাংলাদেশে কখনো কোনো ইসলামপন্থী কিংবা কোনো কালচারাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের উদ্যোগে স্ব-উদ্যোগে কখনো দফ ইউজ করে গান হয়েছে এটা না, কখনো তেমন দেখি একটা নাই। হয় নাই। হ্যাঁ? তো সেদিক থেকে আপনারা নতুনত্ব এনেছেন জি, আমরা ১ম। এনেছি হুম। কেন? কারণ হচ্ছে আপনি দেখেন চারপাশে কিন্তু মিউজিক। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনাকে যদি এখন মিউজিকের হুম। বিরুদ্ধে যদি আপনি খালি গলায় গান তাহলে কিন্তু মানুষ গ্রহণ করবে না। আচ্ছা, আচ্ছা। সবসময় কালচার তো কালচার দিয়ে মোকাবেলা করতে হবে। হুম। এখন আমার যেটা শরীয়ত সম্মত আমি চেয়েছিলাম যে শরীয়তের মধ্যে রেখেই এই জিনিসটাকে কিভাবে আরো ডাইভার্সিটি করা যায়, আরো কিভাবে সবার কাছে ছড়ায়া যায়, সবার কাছে কিভাবে গ্রহণযোগ্য হয়। সেই জায়গা থেকে দপটা আমি মানে এলাও করাই বা হচ্ছে আমাদের প্রোগ্রামটাতে আমরা রিপ্রেজেন্ট করি আরকি। তো করার পরে তো পুরো বাংলাদেশে যেভাবে একটা হাইপ উঠছে এবং সবাই এখন দেখেন সব জায়গায় দেখবেন এখন দপ দিয়ে গায়। খালি গলায় খুবই কম। তো এইভাবে আমি মনে করি যে আমরা যদি চাই আসলে আমাদের কালচারটাকে আমাদের দেশীয় যে সংস্কৃতিটাকে সেটা ফুটিয়ে তুলতে পারি। জাস্ট একটু নতুনত্ব এনেই। কিন্তু আপনাদের এই উদ্যোগটা মানুষ এত বেশি গ্রহণ করার পেছনে কেবলই দফটাই কি মৌলিক অনুঘটক ছিল কিনা? না দপ শুধু ছিল না। হ্যাঁ। বিষয়টা হচ্ছে আমি যখন আ আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হুম, হুম, ২০১৯-২০ সেশনে ভর্তি হয়েছিলাম। হুম, আমি অনেকবার এই যে ইসলামিক গানগুলো গাওয়ার কারণে বা ইসলামপন্থী সুস্থ ধারার গানগুলো গাওয়ার কারণে হুম, অনেকবার ট্যাগিং এর শিকার হয়েছিলাম। হুম। তো এই ট্যাগিংটা যখন হইতো তখন কিন্তু অধিকাংশ মানুষে কিন্তু তখন ভয়ে এই কালচারগুলো ওইভাবে চর্চা করতো না। এই কালচারগুলো থেকে চর্চা করলে একটা ট্যাগিং দিয়ে দিত, শিবির বলে ফেলতো হুম। বা বিভিন্নভাবে বলে ফেলতো। একটা ভয় আতঙ্ক থাকতো। তো যেহেতু ২য় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সবাই স্বাধীনভাবে সবার মতো করে কালচারটা প্রচার কাজ শুরু করলো। যখন আচ্ছা, আমরা এটা নতুনভাবে করলাম তখন সবাই কিন্তু খুব ভালোভাবে এটাকে গ্রহণ করেছে। আচ্ছা। যে তারা তো এতদিনভাবে স্বাধীনভাবে এটা করতে পারে নাই। হুম, একটা গণ্ডির মধ্যে থাকতে হয়েছে, একটা সিস্টেমে থাকতে হয়েছে। কিন্তু যখন আমরা নতুনত্ব আনলাম এবং সবাই যখন এই নতুন বিষয়টা দেখলো, হুম। দপ পাশাপাশি হচ্ছে আমরা উন্মুক্তভাবে যে প্রোগ্রামটা করতে পারলাম। এই ওভারঅল সবগুলা বিষয় নিয়ে একটা ইফেক্টিভ এবং এটা হচ্ছে একটা এই ১৭ বছরের একটা বিস্ফোরণ বলতে পারেন। এটা একটা বিষয় ছিল। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে যেটা আপনারা প্রোগ্রাম করেছেন, সেই সময় তুমুল জনপ্রিয় হয় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং বিশেষ করে আপনার কুন ফায়া কুন, তারপরে তাজেদারে হারাম, এই যে উর্দু ফার্সির সংমিশ্রণে এবং বাংলা ভাষার মধ্যে এক ধরনের লালিত্য তৈরি করা।
একটা সৌন্দর্য বিকাশ ঘটানো, এই জিনিসগুলো কি আপনারা খুব বেশি গবেষণা সহকারে মাঠে নেমেছেন এমন কিছু, নাকি হঠাৎ করে কিছু মানুষ জড়ো হয়ে আপনারা কয়েকজন যারা আগে থেকে গান চর্চা করেন এই ধরনের মানুষ একসাথে হয়েই যখন ডেলিভারি দিচ্ছিলেন অটো ভালো হচ্ছিল এরকম কিছু নাকি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আসলে হ্যাঁ। আমরা ওইভাবে কোনো গবেষণা ছিল না আমাদের। আচ্ছা আচ্ছা। আমরা এমনি মাঝে মধ্যে কিছু হ্যাঁ। কাজ করতাম কালচারাল ভাবে। আচ্ছা। তো আমরা ভাবলাম আমরা চাইলে এটা সম্ভব যে হুম, নতুন হুম। কিছু করা। সেই জায়গা আচ্ছা। থেকে হুট করে আরকি এই জিনিসটা মাথায় আসা আমাদের কয়েকজন যারা ছিলাম। হুম, হুম, আমাদের অনেকেই ছিল। এখনো অনেকে আছে। হুম, তো আমরা নতুনভাবে এটাকে রিপ্রেজেন্ট করি আরকি। হুম, আর পাশাপাশি হচ্ছে আমরা শুধু যে উর্দু বা ফার্সি বা হুম। সার্বিক সব গাই এমন না। আমরা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতিটাকে মূলত এখানে বেশি প্রাধান্য দিয়ে থাকি আরকি। আচ্ছা, আচ্ছা। যেমন, যেমন? যেমন হচ্ছে আমরা পুঁথি পাঠ করি, জারি হুম। সারি গান পাঠ করি। এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি আচ্ছা, কিন্তু। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে কাওয়ালিও কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি। মানে কাওয়ালি কিন্তু একটা সময় আমাদের যখন আমরা বাংলাদেশ ভাগ হয় নাই, আচ্ছা। তখন কিন্তু এই অঞ্চলটার মধ্যে প্রচুর কাওয়ালি হইতো। মানে এটা কিন্তু আদি। পর আবার এটা একটা বিলুপ্ত হয়ে যায়। এরপর আবার নতুন করে আমরা আনি। মানে এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ওভারঅল পুরা আমাদের যে কালচারাল বিষয়গুলো আছে, হুম, আমাদের দেশীয় যে কালচারাল বিষয়গুলো সেগুলোকে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এবং আমরা দেখেন আমরা শুধু যে কুন ফায়া কুন গেয়েছি অথবা হচ্ছে হুম, অন্য দেশের বিভিন্ন ভাষার গান গেয়েছি এমন না। হুম, আমরা নজরুলের দ্রোহের গানগুলো গেয়েছিলাম। হুম। তারপর হচ্ছে বিভিন্ন জীবনানন্দ দাশের গানও গেয়েছিলাম। জীবনানন্দ হ্যাঁ, দাশের। তারপর হচ্ছে আব্দুল আলিমের গানগুলো গেয়েছিলাম। হুম, ফররুক আহমদের গান গেয়েছিলাম। এই যে এরকম আরো অনেকগুলা। আমরা হ্যাঁ। চেয়েছিলাম যে বাংলাদেশপন্থী যে কবি সাহিত্যিকগণ আছে এবং যে গানগুলো আছে, যে সংস্কৃতিটা আছে সেটাকে একটু ফুটায় তোলা আরকি। এটাই হচ্ছে আমাদের মেইন বিষয় ছিল। বিশেষ করে ঢাকা কলেজ সহ পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকায় এবং উত্তরবঙ্গে আপনারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই আজাদী মঞ্চ। কিন্তু মাঝখানে কোনো এক দুর্বিপাকে পড়ে আপনাদের আজাদী মঞ্চ কিছুদিনের জন্য সাময়িকভাবে একেবারে থেমে যায়। এর পেছনে কি রহস্য? না, থেমে গেছে বললে ভুল হবে। হ্যাঁ। এটা হচ্ছে আমরা একটু কার্যক্রম কমে গিয়েছিল। হুম। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু পুরো বাংলাদেশে একটা হাইপ ছিল। তো হাইপটা থাকার কারণে আমরা প্রায় হচ্ছে ৩৩ টা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ সব মিলে ৩৩ টা জায়গায় প্রোগ্রাম করছিলাম। আচ্ছা। বড় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। হুম, তো এরপর হচ্ছে স্বাভাবিকভাবে একটু হাইপটা চলে গেছে। তারপর হচ্ছে আমরা আবার আমাদের কিভাবে আরো মৌলিকভাবে আরো আমরা সমৃদ্ধ হইতে পারি অথবা কিভাবে আমরা আমাদের এটাকে আরো স্ট্রং ভাবে মোকাবেলা করতে পারি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে। হুম, সেগুলো নিয়ে আমরা একটু সময় দিয়েছিলাম। এজন্য আমরা একটু পিছে চলে আসছি। এবং কিছু মানে বাস্তবিক প্রেক্ষাপট এখন আমরা এটাকে এখন কিন্তু চলমান প্রক্রিয়ায় রেখেছি। হুম। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। এখনো কিন্তু কার্যক্রম হচ্ছে। আচ্ছা। তো আমরা এটাকে যতদিন আমরা ইনশাআল্লাহ থাকবো, আমরা এটাকে ধরে হুম। রাখবো ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আপনার একটা গান তুমুলভাবে ভাইরাল হয়েছিল বলা চলে। প্রায় আ ১ কোটির মতো মানুষ এটাকে দেখেছে আরকি গানটা। এই গানটা কি আমাদেরকে গেয়ে শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো। হ্যাঁ, এই গানটা হচ্ছে আমি বলি, আমরা হ্যাঁ। হচ্ছে চট্টগ্রামে ২০২৪ সালে ওকে। ১৫ জুলাই মূলত আমরা আন্দোলন করতে যাই ওইখানে। তো ওইখানেও কিন্তু ওইদিন আমরা আহত হই। মানে আমাদের অনেক ভাইরা আহত হয়। তো এবং সকালে যাইতাম আন্দোলনে। বিকেলে আবার আসতাম। আবার পরের দিন দুপুরের দিকে যাইতাম, আবার বিকেলে আসতাম। তো আমি যেদিন এই গানটা যেদিন ১ম ১৫ তারিখে আমরা একটা আক্রমণের শিকার হই, সেদিনের মধ্যে আমার গানটা মাথায় আসে যে আমার আসলে আমি যেহেতু কালচারাল ভাবে কাজ করি, আমার কালচারালি কিছু একটা করা উচিত। এবং তখন দেখবেন কালচারাল ভাবে এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বেশি উজ্জীবিত হয়েছিলাম। যখন দেখছিলাম আমাদের ভাইদেরকে আক্রমণ করছে, বিভিন্ন শিক্ষার্থীদেরকে মানে অকথ্য ভাষায় গালাগালি, মারামারি, সার্বিক বিষয়গুলো করছে। তো তখন আমি ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার বাইক ছিল, বাইকের পিছনে বসে গানটা লিখছিলাম। মানে আজকে আন্দোলন থেকে এসে ওই মেন্টালিটি থেকে লিখেছিলাম এবং ওইদিন রাতেই আমি ওইটা রেকর্ড করি। রেকর্ড করে এর পরের দিন সকালে আবার আন্দোলনে এসেই এটাকে শুটিং করে ফেলি। মানে ওখানে দেখবেন আপনার আন্দোলনের ফুটেজও আছে। আচ্ছা। আন্দোলন করছি আর শুটিং করি। তো এটা আমি এই যে একদিনের মধ্যে কাজটা করে কমপ্লিট করে আমি কিন্তু এটা ছেড়ে দিই রাত ১৬ জুলাই। ১৬ জুলাই রাতেই। হুম, রাতে ছাড়ার সাথে সাথেই পুরো বাংলাদেশে এটা ছড়ায় যায়। মানে হুম, আমরা নতুনভাবে একটু আধুনিকভাবে কাজটা করছিলাম। মানে কোটা সংস্কার চাই, সাম্যেরই গান গাই। এটা আমি তখন নিজে লিখছিলাম, নিজেই সুর করছিলাম। তো আমি গানটা একটু শোনাই আপনাকে। হুম, হুম, হুম। এটা অনেকেই জি, নিশ্চয়ই। শুনেছে হয়তো। স্লোগান দিয়ে তোলো আওয়াজ, ছাত্র সমাজে জেগেছে আজ। স্লোগান দিয়ে তোলো আওয়াজ, ছাত্র সমাজে জেগেছে আজ। কোটা নীতির এই কুপ্রথার দিতে হবে তব অধিকার। কোটা নীতির এই কুপ্রথার দিতে হবে তব অধিকার। আমি কোটা সংস্কার চাই, আমি সাম্যেরই গান গাই। আমি কোটা সংস্কার চাই, সাম্যেরই গান গাই, সাম্যেরই গান গাই।
আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা। তুমি কোটা নীতিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা। তুমি কোটা নীতিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। যদি মেধাবীরা হয় বঞ্চিত, তবে রাষ্ট্র হবে লাঞ্ছিত। মেধাবীরা হয় বঞ্চিত, রাষ্ট্র হবে লাঞ্ছিত। দালাল দিয়ে ভরবে দেশ, অযোগ্যদের বাংলাদেশ। এ কেমন সোনার দেশ, আহারে বাংলাদেশ। এ কেমন সোনার দেশ, আহারে বাংলাদেশ। সত্যিকারের বীর সেনারা চায়নি এমন দেশ। সত্যিকারের বীর সেনারা চায়নি এমন দেশ। ৭১-এর বীর সেনারা চায়নি এমন দেশ। স্লোগান দিয়ে তোলো আওয়াজ, ছাত্র সমাজ জেগেছে আজ। স্লোগান দিয়ে তোলো আওয়াজ, ছাত্র সমাজ জেগেছে আজ। কোটা নীতির এই কুপ্রথার দিতে হবে তব অধিকার। কোটা নীতির এই কুপ্রথার দিতে হবে তব অধিকার। আমি কোটা সংস্কার চাই, আমি সাম্যেরই গান গাই। আমি কোটা সংস্কার চাই, সাম্যেরই গান গাই। সাম্যেরই গান গাই। বাহ, এমন একটা গান ছিল। তো এটা যখন আমি ছাড়ি তখনই হচ্ছে পুরো বাংলাদেশে ছড়ায় যায় এবং প্রচুর মানুষ এটাকে শেয়ার করে। মানে তখন হচ্ছে মানুষ তো মুভমেন্ট, মানে সারাদিন আন্দোলন করে, রাতে অনলাইনে থাকে। তখন যখন এই বিষয়গুলো দেখে তাদের পক্ষে, তখন কিন্তু পুরো একটা পজিটিভিটি ছড়ায় এবং পুরো এবং আপনি দেখেন এই যে এই আন্দোলনটার মধ্যে কিন্তু কালচারালভাবে অনেক বেশি ভূমিকা ছিল। আমরা যখন আন্দোলন যেতাম, আমরা নজরুলের বিভিন্ন গানগুলো গাইতাম, আমি নিজেও গাইতাম। যে এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই টাইপের গানগুলো। তারপর হচ্ছে কারা রইল কপাট, এই ধরনের যে গানগুলো ছিল সবগুলো আমরা গাইতাম। আমার কাছে তো মনে হচ্ছে এই গান নিশ্চয়ই শেখ হাসিনাও দেখছে। হ্যাঁ, শেখ হাসিনা দেখেছিল, কিন্তু হ্যাঁ। শেখ হাসিনা হুম। তখন যদি শেখ হাসিনা থাকতো অবশ্যই আমাদের উপর ভালো একটা ইফেক্ট বা আমাদের উপর একটা নির্যাতন মানে চলতো, খড়গ চালাইতো। চালাইতো। এবং আমি তো এই গানটা করার পর রীতিমতো আমাকে কিছু আমাদের ক্যাম্পাসেরই ইউনিভার্সিটি কয়েকটা ছাত্রলীগ আমাকে হুমকিও দিয়েছিল আচ্ছা আচ্ছা। যে তুমি ডাইরেক্ট সরকারের বিরুদ্ধে লেখালেখি করতেছো। এবং আগে থেকে তো আমাকে একটা চাপে রাখতো, যেহেতু আমরা এই সুস্থ ধারা সংস্কৃতিতে কাজ করতাম। এবং আমার এলাকা থেকেও বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমাকে কিন্তু হুমকি দিয়েছে। এবং আমার কমেন্ট সেকশনের মধ্যে প্রচুর গালাগালি করেছে, বলছে আমাকে দেখে নিবে, আমাকে নাকি গুম করে ফেলা হবে, এই টাইপের অনেকগুলো বিষয় বলেছিল। আচ্ছা তা আচ্ছা। আমরা তো এগুলো ভয় পাই না। আমরা যদি ভয় পাইতাম তাহলে তো আমরা ফ্যাসিস্টকে আসলে তাড়াতে পারতাম না। জুলাই যে আমাদের ভাইরা রক্ত দিয়েছে তারা তো নির্ভয়ে গিয়েছিল রাস্তায়, রাজপথে। এবং একটা বিপ্লবী গান, একটা গণজোয়ার সৃষ্টি করবার মতো, একটা জাগরণ সৃষ্টি করবার মতো গান, এই উপাদানগুলো এখানে আছে। আপনি যেই গানটা গেয়েছেন, এটাকে কি কোনোভাবে ইসলামী গানের বাইরে হিসেবে আপনি ফ্রেমিং করতে পারবেন? নিশ্চয়ই না। না, নিশ্চয়ই না। তাইলে ইসলামী গান বলে যে একটা কর্নার করে রাখা হয় যে এই গানগুলো ইসলামিক, ওগুলো হচ্ছে অন-ইসলামিক, এই জিনিসটাকে কিভাবে দেখেন? আচ্ছা, এইখানে এটা একটু হ্যাঁ পিছনে যেতে হবে। হ্যাঁ, একটু বলুন। আসলে হ্যাঁ। ইসলাম শব্দটা হচ্ছে একটা সার্বজনীন শব্দ। হ্যাঁ, ইসলাম কিন্তু শুধু মুসলমানদের জন্যই হয় নাই। ইসলাম কিন্তু পুরো বিশ্ব মানব জাতির জন্য। একজন কাফেরের জন্য কিন্তু ইসলামের মধ্যে কিভাবে তার সমান অধিকার পাবে, তার ন্যায্য অধিকার, এগুলো কিন্তু বলা আছে। তো সেক্ষেত্রে আমি সংস্কৃতিটাকে মনে করি একটা প্রবাহমান নদীর মতো। এটা কখনো মানে হচ্ছে স্থায়ী থাকে না। এটা হচ্ছে কাল পাত্র ভেদে মানুষ এটাকে চেঞ্জ করে ফেলে। তো ইসলামী সঙ্গীত বা ইসলামী সংস্কৃতি বলতে আমি এটাকেই বুঝি যে হচ্ছে যে কথাগুলো, যে গানগুলো মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, বা যেখানের মধ্যে হচ্ছে শরিয়া বহির্ভূত কোনো শব্দ নাই, বা হচ্ছে অশ্লীলতা নাই, বা যৌন কোনো সুশ্রানি নাই, এমন শব্দগুলা বা এমন যে গানগুলো বা এমন যে কথামালাগুলো, সেগুলো হচ্ছে ইসলামিক। মানে যেটা হচ্ছে সমাজে পজিটিভিটি ছড়ায়। যেমন আমি যদি বলি, এই যে আমরা যদি নজরুলের গানগুলো দেখি, যেমন এই যে বিদ্রোহী গান, কারা রইল কপাট, এই গানটা কি আপনি ইসলামিক বাইরে নিতে পারবেন? কিভাবে নেবেন? কারণ এই গানটা তো হচ্ছে সে মানুষের জন্য লিখেছিল এবং এই গানটা হচ্ছে মানুষের অধিকার নিয়ে লিখেছিল। তো এরকম অনেকগুলো বিষয় যে মানে কল্যাণের জন্য লিখেছে। কল্যাণের জন্য, মানে পুরো মানুষ যেন কল্যাণকর হয়, এবং হচ্ছে মানুষের, এবং সংস্কৃতিটা মানে কি মানুষের জীবনধারার যে বিকাশ হয় সেটাই তো, তাই না? তো মানুষের জীবনধারার মধ্যে আমরা তো আসলে অনেক মানুষ হচ্ছে ইসলামী সংস্কৃতিটাকে শুধু আল্লাহ এবং রাসূলের নামে যে গানগুলো হয় হামনাতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, কিন্তু এটা কখনো উচিত না। মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, সব কল্যাণে, জাতীয় স্বার্থে এবং মানবতার কল্যাণে যে গানগুলো হয়, যে কথাগুলো হয়, সেটাই হচ্ছে আমি মনে করি ইসলামী সংস্কৃতি। মানে যেখানে অশ্লীলতা মুক্ত পুরা কথামালা থাকে, সেটাই ইসলামী সংস্কৃতি আমি মনে করি। মানে মানুষের কল্যাণে যেটা হয়, এই তো। হ্যাঁ।
কিন্তু আমাদের বাংলাদেশের যে ইসলামিক অঙ্গন, যারা ইসলামিক গান করে, তারা কেবলই বলতে চায় বা বোঝাতে চায় যে এগুলোই ইসলামিক এবং ওইটা হচ্ছে নন ইসলামিক। ফলে যে জিনিসটা হয়েছে সেটা হলো জনগণের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয় এবং এটার ফলে সার্বজনীন হইতে পারে না বিষয়গুলা, এই গানগুলা বিশেষ করে। কারণ যারা হচ্ছে একটু প্র্যাকটিসিং মুসলিম না, তারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলে। তো সেই দিক থেকে একটা নৈতিক গান, একটা জনকল্যাণমূলক গান, একটা জাগরণ সৃষ্টি করবার গানও কিভাবে সর্বসাধারণের জন্য করা যায়, এই ধরনের যে উদ্যোগগুলো, এই ধরনের যে গবেষণাগুলো, এগুলো কি আপনাদের অঙ্গন থেকে করা হচ্ছে? আমাদের অঙ্গন থেকে আসলে অনেকেই করছে, কিন্তু বিচ্ছিন্নভাবে করছে আর কি। এবং আমরা জুলাই অভ্যুত্থানের পরে এটা নিয়ে খুব ভালোভাবে আমাদের যে টিমটা আছে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম। কে কি করছে সেটা আমার আসলে ভাবে ধারণা নেই, কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছিলাম যে আমরা এমন কিছু করব যেটা হচ্ছে সার্বজনীন হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, পজিটিভিটি ছড়াবে সমাজের মধ্যে এবং আমাদের রাষ্ট্রের মধ্যে, এবং কালচারাল ভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে ভালো একটা অবদান রাখবে। মানে মানুষের কথাগুলো, অথবা হচ্ছে মানুষের প্রাণের কথাগুলো, নদীর কথাগুলো, মাটির কথাগুলো, তারপর হচ্ছে দেশীয় যে ভাব আছে সেই বিষয়গুলো। তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা শীঘ্রই আরো অনেকগুলো কাজ আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা দেখতে পাবেন। আচ্ছা। বিশেষ করে আমাদের দেশে আরেকটা, আমরা বিশেষ করে ভাষার মাস যখন আসে তখন এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় রীতিমতো, যে আমাদের ভাষায় উর্দু ভাষার গান কেন আসলো, আমাদের ভাষায় আরবি ভাষার অনুপ্রবেশ কেন ঘটলো, ফার্সি ভাষার কেন ঘটলো। যারা বলতে চায় তারা অন্তরালে ইংরেজি শব্দের যেই সংমিশ্রণ, এটাকে এড়িয়ে চলে, এরকম একটা প্রবণতা আমরা দেখতে পাই। যে কোনো ভাষা আরেকটা ভাষার মধ্যে ট্রান্সফরমেশন ঘটে এবং সংমিশ্রণ ঘটায়া যে একটা নতুন আরেকটি আবেশ তৈরি করে, এটার মধ্যে কি ভাষার এক ধরনের কনফ্লিকশন আছে কিনা, এবং এতে করে আমাদের বাংলা ভাষা কি সমৃদ্ধ হচ্ছে নাকি বরঞ্চ আমাদের বাংলা ভাষা থ্রেটের মুখে পড়ছে? এবং যে গান লেখা হয়, আমরা যদি কাজী নজরুলের ইসলামী গানগুলো দেখি কিংবা কাজী নজরুলের এমনি সাধারণ কবিতাগুলো পড়ি, ওখানে যথেষ্ট ফার্সি ভাষার ছড়াছড়ি পাই, উর্দু ভাষার শব্দের সমাহার পাই, এবং বাংলা ভাষা আরবি ভাষারও পাই, এমনকি ইংরেজি ভাষাও আছে। ঠিক আছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোতেও আমরা রবীন্দ্রসঙ্গীতে ইংরেজি শব্দ আছে, আরবি ভাষা আছে, ফার্সি শব্দ তার কবিতার মধ্যেও পাওয়া যায়। তো এটার মধ্যে কি আমাদের বাংলা ভাষার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আপনি কি মনে করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখেছি কয়েকদিন আগেও এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তো আসলে ভাষা এমন একটা বিষয়, এটা হচ্ছে আসলে কোনো কিছুর সাথে কমপ্লিট না, এটা একটা আরেকটা পরিপূরক আর কি। মানে সাংঘর্ষিক না, হ্যাঁ, পরিপূরক। হ্যাঁ, মানে ভাষা হচ্ছে এমন একটা বিষয়, এটা কোনোটার সাথে সাংঘর্ষিক না, পরিপূরক। আচ্ছা। যেমন যে কোনো মানুষ এখানে যারা বাস করে তারা এক ধরনের অ্যাঙ্গেলে কথা বলে, আবার যখন ওই পার্বত্য চট্টগ্রাম কথা বলে তারা আরেক অ্যাঙ্গেলে কথা বলে, কিন্তু সেও কিন্তু মনোভাব বোঝাচ্ছে, আমিও মনের ভাব বোঝাচ্ছি। তো এই জন্য কখনো এখন আমি যদি বলি যে ঢাকার ভাষা মানে যদি আমরা সাধু ভাষা বলি, বা ঢাকায় মানুষ যে অ্যাকসেন্টে কথা বলে চট্টগ্রামে সেটা বললে সেটা ভুল হবে, তাহলে তো কখনো এটা ঠিক হবে না। তো ভাষার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সার্বজনীন একটা বিষয়, যে মানে একটা পরিপূরক। আর আমি যদি বলি যারা আসলে এই ধরনের কথাগুলো বলে, তারা যে কথা বলে, আমি তখন দেখেছিলাম কয়েকজন বলেছিল, তারা যে এই কথাগুলো বলে সেখানেও আমি দেখলাম ইংলিশের সংমিশ্রণ আছে, তারপর আচ্ছা। সংস্কৃত ভাষার সংমিশ্রণ আছে। তো আসলে এটা আসলে বারবার এগুলো নিয়ে আলোচনা করে আসলে কিভাবে আমরা আমাদের সংস্কৃতিটাকে আরো উপরে উঠানো যায় সেটা নিয়ে কাজ করা উচিত। নতুন বাংলাদেশে কিভাবে আমরা পিছনে না গিয়ে যদি সামনের দিকে যাই তাহলে মনে হয় ভালো হয়। যারা আসলে এই বিষয়গুলো বারবার আনে, আমার মনে হয় যে তাদের আসলে জ্ঞান কোন লেভেলে আছে আমার আসলে ধারণা নাই, যে তারা এমন পর্যায়ে থেকে এই বিষয়, যেমন আমাদের কয়েকদিন আগে টুকু, উনি এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো উনি একজন জ্বালানি মন্ত্রী হওয়ার পরও এই ধরনের আলোচনা কিভাবে দেয় আমি আসলে জানি না। তো এই বিষয়গুলো আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে আসলে ভাষা
মানুষের মনে ভাব যেভাবে প্রকাশ হয় সেটাই হচ্ছে ভাষা, আমি এটা মনে বুঝি। ঠিক আছে? যেমন আমার আম্মু একটা ভাষা প্রকাশ করে, আমার আঞ্চলিক ভাষা। আমি যে ভাষাটা প্রকাশ করি সেটা হচ্ছে আমার মায়ের ভাষা। হুম। তাহলে হচ্ছে এটা কি আমার অশুদ্ধ হবে? কখনো অশুদ্ধ কোনো ভাষাই হচ্ছে অশুদ্ধ না। ঠিক আছে? এবং আপনি যেটা বললেন, যে পয়েন্টটা আনলেন যে বাংলাদেশের ভাষার মধ্যে সংমিশ্রণ হয়ে গেছে। পৃথিবীর এমন কোন ভাষা আছে যেটা শুধু সক্রিয়ভাবে শুধু তারাই বলে? প্রত্যেকটা ভাষার মধ্যেই কিন্তু প্রত্যেকটা ভাষার সংমিশ্রণ আছে। কোনো পৃথিবীতে এমন কোনো ভাষা আপনি আমাকে দেখাইতে পারবেন না যেখানের মধ্যে শুধু তাদের শব্দগুলি ইউজ হয়। হুম। কারণ মানুষ তো প্রবাহমান, মানুষ তো চলমান, মানুষ কালচার নিয়ে আসে, মানুষ বিভিন্ন জায়গায় মুভ করে। কিন্তু ভাষাও তো মানুষের, এবং ভাষা তো মানুষের জন্যই। তো মানুষ যখন এদিক সেদিক মুভ করে তখন ভাষাও চেঞ্জ হয়। মানুষ যখন যেটা বলে মানে হচ্ছে খুবই কমফোর্টেবল ফিল করে, সেটাই মানুষ মনে ভাব দিয়ে প্রকাশ না, করে। এটা তো আমাদের বাংলাদেশে তো আসলে কেবলই কথাবার্তার মধ্যে ভাষার বিদেশি ভাষার সংমিশ্রণ আছে এমন না। আমাদের দেশে এখনো পর্যন্ত বিচার আচার যেগুলো হয় আদালত কেন্দ্রিক, আদালতের মধ্যে ব্যাপক ফার্সি ভাষা, আরবি ভাষা এবং ইংরেজি ভাষা ছড়াছড়ি। কিছুদিন আগে একজন বলছিলেন আদালত থেকে আরবি এবং ফার্সি ভাষা বাদ দিতে হবে। তখন আমি লিখেছিলাম আপনার বাক্য থেকে বাদ শব্দটা বাদ দেন। বাদ শব্দটা আচ্ছা, এটাও আচ্ছা। আরবি শব্দ, বাদ থেকে বাদ শব্দ। তো এইভাবে বিষয়টা আমাদের আদালতে এখনো পর্যন্ত রায় লেখা হয় ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় কিন্তু রায় লেখা হয় না। সেটাই। ইংরেজি ভাষার মধ্যেই আমাদের হাকিম যারা আছে বা এই যে বললেন হাকিম, হাকিম এটাও হচ্ছে তো আরবি শব্দ। এটাও তো আরবি শব্দ। আদালত নিজেই তো হ্যাঁ, আরবি কিংবা হ্যাঁ, ফার্সি শব্দ। হ্যাঁ, আদল থেকে আদালত, এটাও তো ফার্সি সেটাই। এবং আরবির সংমিশ্রণে হয়েছে। তারপরে হাকিম, আমাদের আছে না যে মানে হাকিম নড়তে পারে, হুকুম নড়বে হুকুম না, নড়তে পারে না। দুইটাই তো দুইটাই আরবি আরবি শব্দ। শব্দ। তো ব্যাপক আরবির ছড়াছড়ি আছে, ইংরেজি আছে। যেমন আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা ডিভাইসের নামগুলা, হ্যাঁ, ডিভাইস সবগুলো তো ইনস্ট্রুমেন্টের নামগুলা তো বাংলা করতে পারি নাই। কম্পিউটারের বাংলাটা কি, সেটাই, মাইক্রোফোনের বাংলা কি, সেটাই। ক্যামেরার বাংলা কি, লাইটের বাংলা হয়তো বা বাতি করতে পেরেছি, চেয়ারের বাংলাটা কি। হ্যাঁ, একটা বলে হচ্ছে যে ক্যাদারা আছে, ক্যাদারা তো প্রচলিত না, হ্যাঁ, কেউ এটাই আরকি, চিনে মানে না, আমরা ইউজ করতে পারছি না বা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। হচ্ছে না। সবাই কম। তো এগুলোর মধ্যে এক ধরনের কনফ্লিকশন তৈরি করে জাতিকে বিভক্তি করবার পথে আমরা না গায়া, বরঞ্চ এগুলোকে সম্মানিত করবার জন্য আমরা কিভাবে উদ্যোগ নিতে পারি, আমাদের নিজেদের বানাইতে পারি এই জিনিসগুলো। এই যে যেমন বানানো, এই বানাইতে পারি, এই বানা শব্দটা বেনা থেকে আসছে আরবিতে। হুম। বেনা মানে কি, নির্মাণ করা, তৈরি করা, নির্মাণ করা। বানানো, তাই না? আরবি এবং ফার্সি যদি বাংলা ভাষা থেকে বাদ দেওয়া হয়, কথা বলার মতো আমি আর ভাষা খুঁজে পাওয়া যাবে না। বাক্যই তৈরি করতে পারবো না। ব্যাপারটা এরকম। ঠিক তেমনিভাবে গান রচনা, সংস্কৃতি চর্চা, কবিতা লেখা, এগুলো তো ভাষার এটা আবহমান কাল থেকে আছে। আপনি কোরআনে কারিম যখন পড়বেন, কোরআনের মধ্যে ফার্সি ভাষার শব্দ ব্যবহৃত হয়েছে, হিব্রু ভাষা ব্যবহার হয়েছে। যেমন ইব্রাহিম, ইসমাইল শব্দগুলো কিন্তু অনারব শব্দ, অনারব শব্দ। ঠিক আছে? এগুলো হচ্ছে অজমা বলা হয় এগুলোকে। তো ফলে এই জিনিসগুলোকে তো স্বয়ং আল্লাহ অ্যালাউ করছে, বিদেশি ভাষাকে শ্রদ্ধা করছে, ঠিক আছে? তো সেই দিক থেকে বাংলা ভাষায় হিন্দি গানও চলতে পারে, ইংরেজি গানও চলুক, উর্দু গানও চলতে পারে। কিন্তু উর্দু গান নিয়ে কেন সমস্যা তৈরি হয় এবং আরবি গান নিয়ে কেন সমস্যা তৈরি হয়, এই জিনিসটাকে আপনি কি মনে করেন? এবং সকল ভাষার সংস্কৃতির শ্রদ্ধাশীল হয়ে ওঠা উচিত। সাংস্কৃতিক অঙ্গন থেকে আপনারা কিভাবে দেখেন জিনিসটাকে? আসলে আপনি যে প্রশ্নটা করলেন যে উর্দু ভাষা নিয়ে কেন বারবার কমপ্লিট তৈরি হয়, অথবা হচ্ছে একটা গ্রুপ, এটা আসলে সবাই করে না, একটা গ্রুপ এটা উদ্দেশ্যপ্রণীতভাবে আমার মনে হয় মানে তারা এই বিষয়টা আলোচনায় আনতে চায়। কিন্তু আমরা যদি দেখি কিন্তু আমরা যদি দেখি যারা এই যে উর্দু ভাষাটাকে নিয়ে সবসময় আলোচনা আনতে চায়, তারা কিন্তু সবসময় এই যে ভারতীয় বা হিন্দি ভাষা দিয়ে সবসময় মুভমেন্ট থাকে তাদের, যারা এই জিনিসটা মানে হিন্দি ভাষার প্রতি এক ধরনের অনুরাগ। এবং আপনি দেখেন যে এমন, এটা কিন্তু সবাই বলে না, এটা হচ্ছে একটা পক্ষ বলে, এবং যে পক্ষটা বলে এটা এর হচ্ছে মূলত তথাকথিত ওই যে কালচারাল বিভিন্ন ব্যক্তিত্ব, যারা এতদিন আমাদের সংস্কৃতিটাকে চাপায় রাখছে, মানুষকে তাদের সংস্কৃতি ঠিকমতো চর্চা করতে দেয় নাই, এমনভাবে তাদের মধ্যে অনেক ভীতি। তা আমরা আসলে প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু উর্দু, হিন্দি, ইংলিশ, বাংলা, আরবি,
এগুলো সবই হচ্ছে আমরা যেহেতু আমাদের বাস্তবিক লাইফে আমরা ইউজ করি, কিন্তু আমরা এগুলোকে যদি চাপাই দিতে চাই কারোর মধ্যে, সেটা আসলে কখনোই ঠিক না। আমরা আমাদের ভাষা ইউজ করব, আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য করব, কিন্তু কখনো আমরা চাপাই দিব না। কিন্তু আমরা সবসময় আমাদের দেশীয় যে সংস্কৃতি বা দেশীয় যে ভাষাটা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। কিন্তু কাউকে কোনো কিছু চাপাইয়া দেওয়া, এটা আসলে কোনো ক্ষেত্রে কোনো কিছুতে আসলে মানে যার মন চাইবে তিনি সে আরবি করবে, যার মনে হচ্ছে সে বাংলা করবে, হিন্দি গাইতে কেউ পারেন, হিন্দি গাইবে, কেউ উর্দু গাইতে পারেন। আবার হিন্দি গাইলে তো অসুবিধা নেই, কারণ হিন্দি এবং উর্দু এরা সেটাই। ভ্রাতৃ সম্পর্ক, তারা ভাই ভাইয়ের মতো। এবং বিশেষ করে আপনার হিন্দি ভাষার উৎসও কিন্তু উর্দু থেকে। উর্দু থেকে, হ্যাঁ। হ্যাঁ, তো ফলে এদের এখানে তো সম্পর্কচ্ছেদ হওয়ার কিছু নাই। না, কিন্তু একটা গ্রুপ এটাকে মনে করে যে যেহেতু আমাদের আমরা হচ্ছে পূর্ব পাকিস্তান, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই বিষয়টা ছিল, হ্যাঁ, তো এরকম বিষয়টা থেকে ওনারা এটাকে বারবার ন্যারেটিভ দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু আসলে এটা কোনোভাবে উচিত না। আমরা তো এই যে দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে তো আমরা সব ধরনের ভাষায় গান গেয়েছি। এখানে একটা ব্যাপার আছে, পাকিস্তানের সাথে আমাদের পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাথে যেটা কনফ্লিক্ট ঘটেছিল, সেটা হলো তারা চেয়েছিল আমাদের বাংলা ভাষাকে অফিসিয়ালি স্বীকৃতি দিবে না, উর্দু ভাষাই হচ্ছে কি আমাদেরকে গ্রহণ করতে হবে। এই ধরনের একটা তাদের মধ্যে প্রবণতা দেখা গেছে, এবং আমরা সেটাকে মেনে নেই। আমরা শহীদ হয়েছি, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, বাংলাদেশের মানুষ শহীদ হয়েছে এটার জন্যে। এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ভাষা আন্দোলন, ভাষার জন্যেও সংগ্রাম করে রক্তকে বিলীন করে দিয়েছে মাঠে, এটা হচ্ছে বাঙালি জাতি। তো ফলে তারা আমাদেরকে বলে নাই যে তোমরা এই ভাষায় কথা বলতে পারবা না, এটা বলে নাই, বলেছে যে আমরা উর্দু ভাষাকে অফিসিয়ালি দিতে পারবো। মূলত তারা হচ্ছে চাপাই দিতে চেয়েছিল, চাপাই দিতে চাইছিল। কিন্তু এখন আপনাকে দেখান যে বাংলাদেশে কে উর্দু ভাষা চাপাই দিতে যাচ্ছে? কেউ কিন্তু দিচ্ছে না, জাস্ট হচ্ছে আমাদের কালচারের সাথে মিশে গেছে। কারণ আমরা তো শুধু উর্দু না, হিন্দি গানও তো আমি গাই, আচ্ছা, আমি তো আরবি গানও গাই, তারপর হচ্ছে আমি তো অন্য অন্য ভাষার গানও গাই। তো সব গানেই যখন আমি গাই কোনো সমস্যা হয় না, কিন্তু এই যখন আমি উর্দু গানগুলো গাই, তখন কিন্তু একটা গ্রুপ উঠে পড়ে লাগে যে আপনারা এটাকে নিয়ে আসতে যাচ্ছেন। কিন্তু আমরা তো আসলে এমন কোনো চিন্তা নাই বা এমন কোনো কিছু না, আমরা হচ্ছে সব ধরনের গান গাই, পাশাপাশি এই সংস্কৃতিটাকে আমরা বাঁচায় রাখতেছি, মানে ডাইভার্সিটি আনার জন্য আর কি। যারা আপনার উর্দু গান নিয়ে আপত্তি করে, তাদেরও একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এবং তাদের পলিটিক্যাল যে ডিসকোর্সগুলো, স্লোগানগুলো আপনি দেখবেন অধিকাংশ উর্দু। যেমন তারা বলে দুনিয়ার মজদুর এক হও, তারাই হচ্ছে কখনো কখনো স্লোগান দেয় জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তো জিন্দাবাদ এটাও তো উর্দু শব্দ। এইগুলো আসলে কেন জানি এক ধরনের বিভক্তি তৈরি করার জন্যে, এটা হচ্ছে এক ধরনের বিভক্তি, এবং হচ্ছে মানুষের মধ্যে একটা হিংসা ছড়ানোর জন্য, এবং মানুষের মধ্যে একটা কমপ্লিট তৈরি করার জন্য। আসলে মূলত হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে যারা এই ধরনের বা এতদিন চাপায় রাখছে সংস্কৃতিটাকে, আমাদের কালচারাল অঙ্গনটাকে, তাদের মাথা এখন ঠিক নাই। মানে তারা এখন চাইলে আগের মতো পারতেছে না। এখন কিভাবে বিভিন্ন ন্যারেটিভ, আপনি দেখবেন এই যে বিভিন্ন গণমাধ্যম মাঝে মাঝে দেখবেন শব্দের রাজনীতি করে, শব্দের রাজনীতি, বিভিন্ন শব্দ দিয়ে, মানে কিন্তু একটা ছোট ইস্যু সেটা একটা শব্দের মাধ্যমে কিন্তু বিশাল বড়ভাবে উপস্থাপন করে। আপনি দেখেন যখন একটা বিভিন্ন মিডিয়া থেকে যখন শব্দটা যখন প্রকাশিত হয়, তখন তাৎক্ষণিক এটা যে প্রতিক্রিয়া নেওয়া হয়, 10 বছর পর যখন একজন এই নিউজটা দেখবে, তখন কিন্তু ওই শব্দটাকে সে জাস্টিফাই করবে, তাই না? ওই ক্যাপশনটাকে বা যে শব্দটা সে ব্রিফিং করছে। তো এই ধরনের কিছু শব্দের ফ্যাসিজমও কিন্তু আছে আমাদের বাংলাদেশে। আচ্ছা, তো যারাই এই যে শব্দ ফ্যাসিজমগুলো করে, তারাই মূলত এই জিনিসটা বারবার আমার মনে হয় জানে, আমি যতটুকু আমার জ্ঞান হয়েছে আমি বুঝতে পারি যে মনে হয় যে তারাই বারবার এই জিনিসগুলোকে বিভক্তি করতে চায়। আমরা পরবর্তী কোন গানটা শুনতে পারি আপনার? যেহেতু উর্দু নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, উর্দু। আমি এই যে আল্লামা ইকবালের একটা গান গাই। জি জি, আল্লামা ইকবাল আমার খুবই পছন্দের একজন কবি, যিনি আসলে আমাদের এই সংস্কৃতি, মানে এই যে ইসলামী সংস্কৃতি যেটাকে বলে, সেটার মধ্যে অনেক ভালো অবদান রেখেছেন বিভিন্ন লেখার মাধ্যমে। তার কবিতাগুলো এখন আমাদের কানে ভাসে। তিনি মানুষের জন্য লিখেছিলেন, আত্মার কথা বলেছিলেন বিভিন্ন জায়গায়। তো এই গানটা আমি আমাদের ওই যে যখন আমরা আজাদী মঞ্চটা প্রতিষ্ঠিত করেছিলাম, তখন আমরা এই গানটা গেয়েছিলাম, এবং এই গানটা প্রচুর সাড়া পড়ছে আমাদের। এই গানটা আপনি হয়তো অনেকবার শুনেছেন। এখানে আমাদের ওই যে কালামে ইকবাল নামে একটা গান। আচ্ছা, মানে খুদি তত্ত্বের যে গানটা। জি, খুদি তত্ত্বের গান। খুদি কা সির নেহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
खुदी है तेग फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दौरे अपने बराहीम की तलाश में है, ये दौरे अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। না মাশাআল্লাহ। কিছুটা শোনাইলাম। এটা আসলে অনেক বড় একটা গান। হুম, এটা বিশাল কবিতা। আচ্ছা। এটাকে আল্লামা ইকবাল অনেক সুন্দর করে লিখেছেন। এখানের মধ্যে অনেকগুলো বিষয় এনেছেন তিনি। দার্শনিক গান। দার্শনিক গান। একটু হুম। খুবই গভীর একটা গান, আত্মার গান। আল্লামা ইকবাল তো কেবল পাকিস্তানে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে চর্চিত হন। ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পুরা থেকে শুরু করে মুসলিম বিশ্বে হ্যাঁ, পরিচিত। বাংলাদেশে তো ব্যাপক আকারে আল্লামা ইকবাল চর্চিত হন এবং বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে উর্দু সাহিত্য, ফার্সি সাহিত্য যেখানে ডিপার্টমেন্টগুলো আছে, সেখানে তো আল্লামা ইকবাল অতুলনীয়ভাবে তাকে চর্চা করা হয়। এবং বিভিন্ন ইউনিভার্সিটি আল্লামা ইকবালকে নিয়ে অনেক গবেষণা কেন্দ্র আছে। হুম হুম হুম। তারপরে হচ্ছে বিভিন্ন ক্লাব আছে। এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারগুলো হয়ে থাকে আল্লামা ইকবালকে নিয়ে। তো আল্লামা ইকবালের জীবন দর্শন এবং তার লেখাজোকা এবং তার গান, কবিতা এগুলোকে মানে শিল্পীরা কেবলই পাঠ করে এমন না, শুধু গানগুলো গায় এমন না, এগুলোকে আত্মস্থ করবার জন্য এক ধরনের চেষ্টা চালায়। কি মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই আল্লামা ইকবাল আসলে এমন একটা মানুষ বা এমন একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে তাকে নিয়ে অনেক কিছু গবেষণা করার বিষয় আছে। আচ্ছা আচ্ছা। কারণ আসলে আমরা দেখি যে লাস্ট কয়েকশো বছরের মধ্যে এরকম মানুষ কিন্তু খুবই কম। প্রতি ১০০ বছর বা ৫০ বছর এমন একজন মানুষ আসে আমাদের পৃথিবীতে, আচ্ছা। যারা এরকম একটা ভূমিকা রেখে যায়। তো আমার মনে হয় যে তাকে নিয়ে আসলে অনেক কিছু শেখার আছে, তার বিষয়গুলো। এবং তিনি যে লেখাগুলো লেখেন, মানে আপনি যখন এগুলো একটু গভীরভাবে ঢুকবেন, দেখবেন আপনি অন্য জগতে হারায় গেছেন, একটা আধ্যাত্মিকতার একটা ঘ্রাণ পাবেন ওনার লেখাগুলোর মধ্যে। তো এই জায়গা থেকে হয়তো অনেকে তাকে ধারণ করতে চায়। এবং শুধু এখানে না, উনি আরেকটা জায়গায় পায়োনিয়ার হয়ে থাকবে, যে পাশ্চাত্যে তিনি পড়াশোনা করতে গেছেন, পাশ্চাত্যে তিনি শিক্ষার জন্য অর্জনের জন্য গেছেন, কিন্তু তিনি তার নিজস্ব স্বকীয়তা, তার আঞ্চলিক স্বকীয়তা, তার ব্যক্তিত্বের স্বকীয়তাকে তিনি বিসর্জন দেন নাই। বিশেষ করে জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন। জার্মানির মতো এত উদার এবং একটা লিবারাল কান্ট্রিতে যেখানে হচ্ছে প্রতি মুহূর্তে ইন্ডিভিজুয়ালিজম চর্চিত হয়, সেখানে গিয়ে তিনি তার ব্যক্তিসত্তাকে বিসর্জন দেয়নি। তো সেদিক থেকে আল্লামা ইকবাল একটা পায়োনিয়ার হইতে পারে সাংস্কৃতিক জগতে। ঠিক আছে, আমার নিজস্ব সংস্কৃতি থাকবে, যেটা সাংস্কৃতিক ধারা আমার তৈরি। যেমন আমাদের বাংলাদেশে এক সময় পুঁতির চর্চা হইতো, এখন কিন্তু দেখা যায় না। আধুনিক গানের মানে ঢামাঢোলে পুঁথি সংস্কৃতি হারায়া যাচ্ছে। তো এই সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধার করবার জন্যে বাংলাদেশ সরকার এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, তাদের কেমন করে এগিয়ে আসা উচিত বলে মনে করেন? খুবই ধন্যবাদ। এই বিষয়টা আমি চাচ্ছিলাম বারবার আলোচনা হোক। আসলে পুঁথি সংস্কৃতিটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি, কিন্তু কারণ আমরা কিন্তু আজাদী মঞ্চ থেকে পুঁথি নিয়েও কাজ করছিলাম। আমরা অলরেডি একটা পুঁথি রিলিজ দিয়েছিলাম আমাদের পুরো ২৪শে গণ অভ্যুত্থানকে ইনক্লুড করে। আচ্ছা।
আমি যদি আপনাকে একটু শোনাই। পুঁথিতে মানে জুলাই গণ অভ্যুত্থানকে ইনক্লুড করা, হ্যাঁ, মানে পুরা গানটা হচ্ছে জুলাই নিয়ে, পুঁথির আচ্ছা। নাম হচ্ছে জুলাই পুঁথি। এটা তো খুবই ইউনিক। মানে আমি হচ্ছে চেয়েছিলাম যে আমাদের সংস্কৃতিটার মাধ্যমে আমাদের এই দেশের যে বড় একটা স্বাধীনতা আসছে সেটাকে ফুটে উঠুক, মানে পুঁথি গানে গানে জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থান। অভ্যুত্থান। দারুণ, জি আমি তাহলে একটু শোনাই, আপনার জি জি, ভালো লাগবে অবশ্যই, আশা করি। অবশ্যই। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, আজাদি মঞ্চ নিয়ে আইলো নতুন আয়োজন। 24 সালে শ্যামল বাংলায় হইল ইতিহাস, আরে সেই ইতিহাসকে লালন করা আমগো সবার কাজ। প্রথমেতে শুরু করলাম স্বৈরাচারদের দিয়া, ভোটের থালা কাইরা নিল বন্দুক ঠেকাইয়া। প্রথমেতে শুরু করলাম স্বৈরাচারদের দিয়া, ভোটের থালা কাইরা নিল বন্দুক ঠেকাইয়া। তাদের কাছে বন্দী ছিল মুক্ত গণতন্ত্র, কথায় কাজে চেপে ধরত জনগণের কণ্ঠ। স্বাধীন দেশে স্বাধীন থাকবো অধিকার নিয়া, পরাধীনের শিকল দিয়া মারলো পুলিশ মিয়া। আলেম মারছে জুলুম করছে জাতি হতবাক, আলেম মারছে জুলুম করছে জাতি হতবাক। স্বৈরাচারের বুলি ছিল যুদ্ধ অপরাধ, পিলখানাতে মারলো তারা শত দেশ প্রেমিক। দাদাদেরকে খুশি করার এসব ছিল দিক, তখন দেয়ালে টেপি ঠেকেছে শ্রমিক জনতার। অত্যাচারের উচ্চ চূড়ায় গেল স্বৈরাচার। জেগে ওঠো বাংলার দল, ন্যায়ের শক্তি হোক সফল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। ভাঙবো আবার ভয় শৃঙ্খল, চল রে সত্যের রথে চল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। জেগে ওঠো বাংলার দল, ন্যায়ের শক্তি হোক সফল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। তারপরেতে শিক্ষা ক্ষেত্রে করলো দুর্নীতি, তারপরেতে শিক্ষা ক্ষেত্রে করলো দুর্নীতি। আমলাতন্ত্র কায়েম করতে দেখায় ভয়ভীতি, কোটা নামক বৈষম্যের জাল দিল চাপাইয়া, কোটা নামক বৈষম্যের জাল দিল চাপাইয়া। ছাত্র ছাত্রীর অধিকার সব নিল কাড়িয়া। রাজপথে নামলো তখন ছাত্র জনগণ, সেইখান থেকে শুরু হইল ছাত্র আন্দোলন। গণসংগ্রাম ছড়িয়ে যায় শহর থেকে গ্রাম, গণসংগ্রাম ছড়িয়ে যায় শহর থেকে গ্রাম। মানুষ জাগে আশা জাগে রক্তে লেখা নাম। এসেছিল গুলির আওয়াজ দেখাইছিল ভয়, তবু পিছু হটেনি বাই বুকের হিম্মত জয়। রক্ত দিয়ে রাঙালো পথ গড়ল ইতিহাস, চেতনায় ছড়িয়ে যায় মুক্তির সুবাস। জেগে ওঠো বাংলার দল, ন্যায়ের শক্তি হোক সফল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। ভাঙবো আবার ভয় শৃঙ্খল, চল রে সত্যের রথে চল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। জেগে ওঠো বাংলার দল, ন্যায়ের শক্তি হোক সফল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। ভাঙবো আবার ভয় শৃঙ্খল, চল রে সত্যের রথে চল। দেশটা বাঁচাই দেশটা সাজাই, আমরাই দেশের বল, হায়রে আমরাই দেশের বল। ইতি টানলাম স্মরণ করে শহীদ ভাইদের নিয়া, রক্ত দিছে জীবন দিছে চিন্তা না করিয়া।
মুক্তির নেশায় আবু সাইদ মুগ্ধ শান্ত ভাই, মুক্তির নেশায় আবু সাইদ মুগ্ধ শান্ত ভাই, জীবনটা রে বিলাই দিল বিরল কোথাও নাই। আজও আছে পড়ার টেবিল সাজানো সেই বই, হাজার শহীদ ভাইদের স্মৃতি কেমনে ভুলে রই। শহীদেরা মরে না ভাই বাঁচায় জাতির প্রাণ, শহীদেরা মরে না ভাই বাঁচায় জাতির প্রাণ, তাদের আলোয় জাতি খোঁজে মুক্তির সন্ধান। মায়ের কান্না বোনের কান্না বৃথা যাবার নয়, মুক্তিকামী মজলুমানের হত্যার বিচার কই, মুক্তিকামী মজলুমানের হত্যার বিচার কই। খোদা রহিম তাদের ত্যাগকে কবুল করিও, বিনিময়ে সোনার বাংলায় শান্তি আনিও। জেগে ওঠো বাংলার দল, ন্যায়ের শক্তি হোক সফল, দেশটা বাঁচাই দেশটা সাজাই আমরাই দেশের বল, হাইরে আমরাই দেশের বল। ভাঙবো আবার ভয় শৃঙ্খল, চল রে সত্যের রথে চল, দেশটা বাঁচাই দেশটা সাজাই আমরাই দেশের বল, হাইরে আমরাই দেশের বল। এটা ছিল আমার লেখা। আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে তো বিভিন্নভাবে আমাদের জুলাইকে ফ্রেমিং করা হচ্ছে, বিভিন্নভাবে অনেক জায়গা থেকে বিলুপ্ত করা অনেক ষড়যন্ত্র চলছিল। তো আমি তখন ভাবলাম, যেহেতু আমরা কালচার অঙ্গনে কাজ করি, কীভাবে আমাদের এই জুলাইটাকে সবগুলো কাহিনীকে সবগুলো মুভমেন্টকে গানের ভাষায় কীভাবে অন্তত ছোট পরিসর হলেও একটু সমৃদ্ধ করা যায়। কারণ আপনি দেখেন 71 সালে আমাদের যখন যুদ্ধ হয়েছিল, সেটা কিন্তু আমরা আমাদের যে বর্তমান জেনারেশন, এটা কিন্তু আমরা জানছি বিভিন্ন সিনেমা, নাটক, বিভিন্ন আলোচনা, বিভিন্ন গানের মাধ্যমে। কিন্তু আমাদের আসলে কেমন ছিল আমরা মানে অনেক সবাই তো আর পড়াশোনা করে না, বা সবাই তো আর এটা নিয়ে রিসার্চ করে না। তো যখন একটা সময় আরও 20 বছর হয়ে যাবে, আমাদের পরবর্তী জেনারেশন আসবে, তারা যেন জানতে পারে যে আসলে কী হয়েছিল, গানের মাধ্যমে যেন একটা মেসেজ পায়। তো আমি চেয়েছিলাম যে আসলে এই গানটার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতির একটা রিপ্রেজেন্ট হবে, পাশাপাশি হচ্ছে আমাদের জুলাইয়ের যে স্বাধীনতার যে আত্মত্যাগ ছিল, সে আত্মত্যাগটা নিয়ে আমরা আমাদের ভাইদেরকে জানাবো যে আমরা আসলে এটা করছিলাম, যে আমরা এই বাংলাদেশে কোনো ফ্যাসিজমকে ঠাঁই দিইনি, আমরা আমাদের বাংলাদেশের মধ্যে মানে জীবন দিয়ে ফেলছি আমাদের মৌলিক অধিকার পাওয়ার জন্য। এই জায়গা থেকে গানটা লেখা আর কি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আজাদী মঞ্চের মানে যে পথ চলা, এখানে তো কেবল উর্দু গান গাওয়া হয়েছে এমন না, আবার কেবলই হিন্দি গান গাওয়া হয়েছে এমনও না, যথেষ্ট পরিমাণের দেখা গেছে নজরুল সঙ্গীত আপনারা গেয়েছেন, এবং জীবনানন্দ দাশের গান গেয়েছেন, এবং বাংলাদেশের সমৃদ্ধ যে গানগুলো আছে এগুলোও গেয়েছেন। তো আমরা যদি একটা নজরুল সঙ্গীত আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, নজরুল সঙ্গীত আমি শোনাবো। তার আগে আসলে বলি, আসলে আমি তো যতদিন থেকে সংস্কৃতিতে কাজ করি বা সংস্কৃতির প্রতি যে আমার একটা ভালোবাসা, এটা পুরোপুরি নজরুল থেকে আসা আর কি। মানে আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা গান, প্রত্যেকটা আবৃত্তি, মানে যখন আমি শুনি অন্য একটা জগতে হারায় যায়। মানে আমি অন্য কোনো লেখকের সাথে ওনাকে তুলনা করতে পারতেছি না বা পারি না কখনো। মানে এই জন্য আমার মনের ভাষা উনি বলতেছে, বা কিভাবে আরও এই যে এত বছর আগে আমাদের কত আগে তিনি লিখেছিলেন, কিন্তু এখন আমাদের কাছে এটা প্রাসঙ্গিক। তো আমি ওনার সবসময় ওনার দ্রোহর যে পার্টটা, সেটাকে আমি সবসময় একটু অন করি। মানে উনি যে দ্রোহের যে আবৃত্তিগুলো লিখেছেন, কবিতাগুলো লিখেছেন, যে গানগুলো লিখেছেন, সেগুলোকে তো আমি ওনার একটা দ্রোহের গান আপনাকে যদি শোনাই। এটা আমরা গণঅভ্যুত্থানের সময় গিয়েছিলাম, তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গিয়েছিলাম। যে শিকল পরা ছল, এমন একটা গান আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন। তো আমি সেটা একটু আপনাকে শোনাই। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়। ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, এই বাঁধন পরে এই বাঁধন ভয়কে করব মোরা জয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরে এই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে এই শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়। মোরা আপনি মরে মরার দেশে আনবো পরা ভয়, মোরা আপনি মরে মরার দেশে আনবো পরা ভয়। মোরা পাশি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরে এই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে এই শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। বাহ, অসাধারণ। এই যে গানের মধ্যে একটা রোহানিয়ত দিতে হয়, গান গাওয়ার সময় প্রতিটা শিল্পীকে একটা আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়া এবং সে তার রোহানিয়তের সাথে নিজেকে মিশিয়ে ফেলা, এই জিনিসটা কি কেবল বাংলা গানের মধ্যে হয় নাকি উর্দু গানেও হয়, নাকি পৃথিবীর যে কোনো ভাষার গানে হয়? না, আসলে সংস্কৃতিটা হচ্ছে একটা আধ্যাত্মিক জায়গা। আচ্ছা, এটা সব ক্ষেত্রে হয়, শুধু যে গানে সেটা না। এটা নাটক বলেন, উপন্যাস বলেন, তারপর হচ্ছে কবিতা বলেন, সব কিছুতে হয় যদি আপনি সেটাকে সেভাবে ধারণ করেন। ধরেন একজন কবি কিন্তু একজন স্বাভাবিক একজন রিক্সা চালক চলে যাচ্ছে, তিনি দেখবে এটা একটা চোখে, এবং আমরা যারা সাধারণ বা একজন সাধারণ মানুষ সেটা অন্য চোখে দেখবে। একজন কবি হয়তো ওখানে দেখতে পাচ্ছে যে এটা একটা গোলাপ ফুল, কিন্তু একজন সাধারণ মানুষ সেটা মনে করবে না, এটা তো একটা স্বাভাবিক ফুল, মানে এরকম একটা বিষয় আর কি। তো আসলে কবিরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করে তারা একটু সব কিছুকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে, একটু আধ্যাত্মিকভাবে, একটু অন্যভাবে দেখে। তো এটা যদি আসলে মনের বিষয়, আপনি যেভাবে ধারণ করেন সেভাবেই হবে আর কি। আমরা একটু উর্দু গানে যাই এবার। যেহেতু এখন পবিত্র রমজান মাস চলে, আমাদের বিভিন্ন ইফতারের আগে বিভিন্ন টিভি মাধ্যমে আমরা দেখি যে একটা খুবই বিখ্যাত একটা গান চলে, আসুবহু বাদা। আমরা ছোটবেলায় যখন এটা শুনতাম বিভিন্ন জায়গায়, তো আমি ওইটা একটু গাওয়ার চেষ্টা করি। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। है नूरे सहर चेहरे से तेरे, वर्षाबे की रौनक जुल्फों से। अल्लाहु 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 अल्लाह,
আল্লাহু 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 আল্লাহ কনজুল কারামি মাওলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়াতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এই যে শিল্প সাহিত্য চর্চা, বিশেষ করে গানের যেই শৈল্পিক একটা মানুষের মাঝে প্রণোদনা সৃষ্টি করে, উত্তেজনা সৃষ্টি করে, কিংবা একটা ইমোশন তৈরি করে, এই ইমোশনের মধ্যে একটা আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। আমরা যুগে যুগে সুফিদের যে ইতিহাস, এটা যদি পড়ে দেখি তাহলে দেখতে পাই সুফিরা যখন সাবকন্টিনেন্টে আসে, তারা এই জনপদের মানুষকে ইসলামী যে সংস্কৃতি, এখানকার ইসলামী সংস্কৃতির সাথে আগের সংস্কৃতির সাথে একটা বন্ধন তৈরি করার জন্য, একটা আত্মীয়তা ঘটানোর জন্য, সাংস্কৃতিক আত্মীয়তা, তারা যে উদ্যোগগুলো নিয়েছিল, তারা কিছু কিছু সুফিবাদী বইয়ে আমরা দেখি যে হারমোনিয়ামের প্রচলন ঘটাইছে বা ঢোলের প্রচলন ঘটাইছে। তখন তো হারমোনিয়াম অত সমৃদ্ধ ছিল না, একতারা দোতারা। এই জিনিসগুলো কি ইসলাম কিংবা শরীয়ত সম্মত কিনা, এবং আধ্যাত্মিকতা নাকি ওখানেও খুঁজে পাওয়া যায়। আবার কেউ কেউ দেখা যায় হচ্ছে যে জিকিরের মধ্যে এক ধরনের আধ্যাত্মিকতা খুঁজে পায়। আধ্যাত্মিকতার যে ব্যাখ্যা, এটা কি কেবল এককেন্দ্রিক নাকি বহুকেন্দ্রিক হইতে পারে? যেমন আমি আরেকটু শেষ করি যে মাইজভান্ডারের যে গীতি, মাইজভান্ডার ওদের একটা নিজস্ব আলাদা সংস্কৃতি আছে ওই দরবারের। বাংলাদেশের যে অন্যান্য যে দরবারগুলো, ওদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। কিছু দরবার আছে হচ্ছে জিকির করতে করতে এক ধরনের তাদের মধ্যে ইশক চলে আসে, হ্যাঁ, একটা ইশক তৈরি হয়ে যায়। ওই ইশকের মাধ্যমে তারা কি করে, অনেক সময় অনেক উঁচু জায়গাতে উঠে যায় লাফাতে লাফাতে। তো তাদের সেটাকে তারা ফানা ফিল্লা, বাঁকা বিল্লা এই ধরনের অভিধায় দিয়ে বিশেষায়িত করে। তো কিভাবে ব্যাখ্যা করবেন জিনিসগুলোকে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এই বিষয়টা নিয়ে অনেকে অনেকভাবে আলোচনা করেছে বিভিন্ন জায়গায়। যেহেতু আমি আসলে কোনো স্কলার না বা হচ্ছে কোনো গবেষক না অথবা মুফতি মুহাদ্দিস না, আমি ফতোয়ার দিকে যাব না। আমি আমার জায়গা থেকে দরকার নাই, আপনার অনুভূতি থেকে আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয়েছে যে আসলে আধ্যাত্মিকতা বিভিন্ন মাধ্যমে হইতে পারে। মানে এখন আপনি এটাকে যেভাবে নেবেন সেভাবেই এটা হবে। প্রথম বিষয় হচ্ছে আপনি অনেকগুলো বিষয় এনেছেন। যেমন আমরা যদি বলি, মানে এক একজন মানুষের এক এক দিকে ঝোঁক থাকে। কেউ হয়তো কবিতা করে আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে যায়, কেউ হয়তো গান, কেউ হয়তো নাটক, কেউ হয়তো আরও বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন মূক অভিনয়, বিভিন্নভাবে আধ্যাত্মিকতা ঢুকে। তো আসলে মানে ইসলাম কি বলে সে বিষয়ে আমি যাব না, কিন্তু আমার মনে হয় যে যে মানুষগুলো তাদের আধ্যাত্মিকতা প্রকাশ করতে চায়, যার যে মাধ্যম আছে সে সেই মাধ্যমে করুক। সে যে ধর্ম অবলম্বন করে সেই ধর্মের রুলস অনুযায়ী সে যদি এটা করতে পারে, আমার তো কোনো প্রবলেম নাই, বা সংস্কৃতির কোনো প্রবলেম নাই। আমার মতে হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকের মতো করতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু মানে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, বা হচ্ছে কারোর উপর কোনো কিছু জোর খাটানো যাবে না। যে ব্যক্তি অবশ্যই এটা করবে সে তো অবশ্যই যে কোনো না যে কোনো ধর্মের, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তার ধর্ম তাকে কী বলে, যদি তার ধর্ম সেখানের মধ্যে বলে যে এটা ঠিক না, এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা করবে না। আর তাহলে এই বিষয়ে তারা সেটা সেভাবে ব্যাখ্যা দিবে। আর আমরা যারা মুসলিম আছি আমরা তো বিভিন্নভাবে যাই, যেমন সুফিজম একটা মাধ্যম বললেন, কাওয়ালি একটা মাধ্যম আছে, তারপর হচ্ছে আবার আমাদের এই যে একটু ইসলামিক থেকে বাইরে হলে লালনের একটা গীতি আছে। এই যে এই বিষয়গুলা তো মানুষ বিভিন্নভাবে নেয়। আসলে ইসলাম মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে মানে ইসলামটাকে সবসময় মানে কালচারের সাথে সাংঘর্ষিক করে ফেলে, মনে হয় যে ইসলাম আলাদা কিছু একটা। কিন্তু ইসলামের মধ্যে যে অনেক রকম ডাইভার্সিটি কালচার আছে, বা ইসলাম যে সব কিছু সমন্বয়ে গঠিত,
এটা আসলে অনেকে ব্যাখ্যা করতে পারে না বা ব্যাখ্যা করতে চায় না। আমি মনে করি যে ইসলামের মধ্যেই সব ধরনের আছে। জাস্ট আমি আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে যে আমি শরিয়ার বাইরে যাব না। তাহলে আমি সবকিছু করতে পারবো। এই আরকি বিষয়। আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে যেতে পারবো। আপনার কাছে প্রেমের গান শুনতে চাই। প্রেমের গান। প্রেমের গান তো অনেক আগে গিয়েছিলাম। তো এখন কি ধরনের গান শুনতে যাচ্ছেন? মানে প্রেমের? প্রেমের গান। প্রেমের গান শুনলে এই শব্দবন্ধ দিয়ে মানুষ মনে করে হচ্ছে নারী নারী পুরুষের যে প্রেম। না, নারী পুরুষের প্রেমটাকে শুধু প্রেমের গান বলা হয় না। দেশ প্রেমের গান হইতে পারে, হুম। আল্লাহর সাথে প্রেমের গান হইতে পারে, রাসূলের সাথে প্রেমের গান হইতে পারে, তাই না? আমার সংস্কৃতির প্রতি প্রেমের গান হইতে পারে, এই তো আমার আমি নারী আমি পুরুষের হ্যাঁ, প্রতিও সেটাই আরকি। প্রেমের হইতে এই পারে। তো আমি এই যে এই প্রশ্নটা করার পরে আমি একটু বললাম না, কি ধরনের প্রেমের গান? তো আমি এটাই জানতে চাইছিলাম যে হুম। আসলে আপনি কি ধরনের শুনতে চাচ্ছেন? মানে তো আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা ভালো দর্শকের হয় উদ্দেশ্যে আপনি। আমি হুম। আমি একটু মানে মানবতাবোধ খুব মানে পছন্দ করি। মানে হুম। যেকোনো মানুষ যদি মানবিক কাজগুলো করে আমার খুব পছন্দ হয়। এবং আমি বিভিন্ন অসহায় মানুষদের আচ্ছা। পাশে সবসময় থাকতে আমার ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি একটা গান গাই। এটা হচ্ছে আমাদের একজন বিখ্যাত লেখক। আমি নামটা এখন ভুলে গেছি। আচ্ছা, প্রেমের গান বলতে আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কি ধরনের প্রেমের গান শুনতে চান? এই যে আমি এটাই শুনতে চাইছিলাম। অনেকে মনে করে যে প্রেমের গান শুধু মানে হচ্ছে নারীকে নিয়ে। হুম। কিন্তু আল্লাহর সাথে প্রেম হয়, মাটির সাথে প্রেম হয়, নদীর সাথে প্রেম হয়, তারপর মাঝির সাথে প্রেম হয়। মানে এরকম সংস্কৃতি এমন একটা বিষয় যে হচ্ছে সবকিছুর সাথে আপনি প্রেম করতে পারবেন। মানে একটা আপনি যখন একটু ওই চিন্তার জায়গায় চলে যাবেন। ঠিক আছে? তা আমি একটু মানবতাবাদী যে কাজগুলো সেগুলো করতে পছন্দ করি এবং মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি। তো আমি সবসময় গানটা গাই যে আমাদের খুবই বিখ্যাত একজন শিল্পী, গীতিকার এবং লেখক যে এই যে ভূপেন হাজারিকা, খুব প্রসিদ্ধ একজন। তিনি একটা গান লিখেছিলেন যে মানুষ মানুষের জন্য। এই যে একটু সহানুভূতি এই টাইপের একটা গান। তো আমি এটা একটু আপনাকে শোনাই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমরা আজকে গানে গানে মাতোয়ারা হয়ে যাচ্ছি। নিশ্চয়ই রোজায় এই জিনিসগুলো ভালো লাগে, সবাই দর্শকেরও ভালো লাগবে আশা করছি। আমরা কিছু স্পেসিফিক আপনার মৌলিক গান শুনতে চাই, যেগুলোতে আপনি নিজেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গাইতে, এরকম কিছু গান শুনতে চাই। আচ্ছা, আমি এই পর্যন্ত হচ্ছে আমার হুম। নিজের লেখা হুম। 18টা গান আছে। হুম। হুম। এবং সুর করা হচ্ছে 16টা আছে। তো তার মধ্যে হচ্ছে ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে হচ্ছে 9টার মতো রিলিজড হয়েছে আমার লেখা এবং সুর করা মৌলিক গান। তো তার মধ্যে অনেকগুলো আমার ফেভারিট। তো আমি একটা গাওয়ার চেষ্টা করছি রমজান নিয়ে। আমরা হচ্ছে এই গানটা আমি এই যে আমার এই বছরই এই যে
2 রমজানে লিখেছিলাম গানটা এবং আমি এটা রেকর্ডও দিয়েছিলাম। হয়তো শীঘ্রই রিলিজড হবে। আপনাদের কাছে হয়তো ১ম গাচ্ছি এখানে কোনো ওপেনভাবে। তো আমি এই গানটা গাওয়ার চেষ্টা করছি। আমি এ পর্যন্ত 18টি গান লিখেছি এবং সুর করেছি 15টার মতো। তার মধ্যে অলরেডি ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে 9টার মতো রিলিজড অলরেডি। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন এবং অনেক সবগুলোই মোটামুটি খুবই পরিচিত হয়ে গেছে পুরো বাংলাদেশে। তো আমি এবছরই এই যে ২য় রমজানে একটা গান লিখেছিলাম রমজান নিয়ে, যেহেতু এখন রমাদান মাস চলে। তো আমি এই গানটা এখন একটু আপনাদেরকে গেয়ে শোনাই। এটা এখনো অফিসিয়ালভাবে রিলিজড হয় নাই। হুম। আমি আপনাকে শোনাই একটু। চাঁদের কিরণ হাসে দূর আকাশে, রহমের ঢেউ দোলে খুশি বাতাসে। চাঁদের কিরণ হাসে দূর আকাশে, রহমের ঢেউ দোলে খুশি বাতাসে। সবার মাঝে ফিরে এলো রমাদান, সবার মাঝে ফিরে এলো রমাদান। শহরে গ্রামে আজ খুশি অফুরান, রমাদান 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 রমাদান। আলোয় ভরে উঠে তামাম জাহান, সিয়াম শুদ্ধ করে মুমিনেরই প্রাণ। আলোয় ভরে উঠে তামাম জাহান, সিয়াম শুদ্ধ করে মুমিনেরই প্রাণ। কাতারে শামিল করে এক জয়গান, ধনী আর গরিবের নেই ব্যবধান। রমাদান 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 রমাদান। আকাশ ঝুঁকে আসে প্রার্থনাতে, জান্নাতি ঘ্রাণ নিতে কদর রাতে। আকাশ ঝুঁকে আসে প্রার্থনাতে, জান্নাতি ঘ্রাণ নিতে কদর রাতে। ঝরাও অশ্রু সবে রবের শানে, নাজাতের দ্বার পেতে আজানে। রমাদান 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 রমাদান। আমি যদি আপনাকে সাজেস্ট করি একটা গান গাইতে, আতিফ আসলামের কণ্ঠে একটা বিখ্যাত গান আমরা শুনতে পাই, তাজেদারে হারাম, আপনার কণ্ঠেও শুনতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা আমার খুবই পছন্দের একটি গান। আমরা বিভিন্ন জায়গায় কাওয়ালিতে এটা গাই। বরাবরই দর্শক সারি থেকে এটা রিকোয়েস্ট আসে, তো আমি একটু গাওয়ার চেষ্টা করছি। কিসমত মে মেরি চैन से जीना लिख दे, মাশাআল্লাহ মাশাআল্লাহ। डूबे न कभी मेरा सफीना लिख दे। जन्नत भी गवारा है मगर मेरे लिए, सुभानअल्लाह। ऐ कातबे तकदीर मदीना लिख दे। ताजदारे हरम, ताजदारे हरम, ओ निगाहे करम। ताजदारे हरम, ओ निगाहे करम। हम गरीबों के दिल भी संवर जाएंगे, हम ये बेकसा क्या कहेगा जहां। हम ये बेकसा क्या कहेगा जहां। आपके दर से खाली अगर जाएंगे, ताजदारे हरम, ताजदारे हरम, ओ निगाहे करम। ताजदारे हरम, कोई अपना नहीं गम के मारे हैं हम,
कोई अपना नहीं गम के मारे हैं हम, आपके दर पे फरियाद लाए हैं हम। ओ निगाहे करम वरना चौखट पे हम, ओ निगाहे करम वरना चौखट पे हम, आपका नाम ले लेके मर जाएंगे। ताजदारे हरम, ताजदारे हरम। क्या तुमसे कहूँ ए रब के कुमर, तुम जान तुनवन की बतिया, दार फुरकत तो आए उम्मी, लकब काटना कट की अब रतिया। तुरी प्रीतम सुध बुध सब बिसरी, कब तक रहेगी है बेखबर, कहे बेफिगा दोस्त दीदा नजर। कभी सुन भी तो लो हमारी बतिया, आपके दर से कोई न खाली गया। ओ आपके दर से कोई न खाली गया, आपके दामन को भर के सवाली गया। ओ हबीबे हजी, ओ हबीबे हजी, पर भी आका नजर वरना आरा के हस्ती बिखर जाएंगे। ताजदारे हरम, ताजदारे हरम। বাহ বাহ বাহ, কি অতুলনীয়। আতিফ আসলামের কণ্ঠের যে সুমধুর কণ্ঠের গান আপনার কণ্ঠে শুনলাম, আমরা আতিফ আসলামের গান আপনার কণ্ঠে শুনলাম। উপমহাদেশের বিখ্যাত কাওয়াল শিল্পী নুসরাত ফাতে আলীর কণ্ঠের যে গান সেটা শুনতে চাই, যে কোনো একটা, আপনি আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ। আমরা প্রায় সময় নুসরাত ফাতে আলী খানের গানগুলো গাই আমাদের কাওয়ালিতে। আসলে এই উপমহাদেশের মধ্যে কাওয়ালি চিন্তা করতে গেলে ওনাকে চিন্তা করতে হবে আপনাকে। আচ্ছা, মানে ওনার কাওয়ালিটা উনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মানে এটা এখনো পর্যন্ত এর পরবর্তীতে আসলে কেউ এভাবে তুলে ধরতে পারে নাই। উনি আসলে কাওয়ালিটাকে নতুনভাবে এককভাবে রিপ্রেজেন্ট করছে পুরো বিশ্ব দরবারে। তো আমি একটা গাই ওনার খুবই বিখ্যাত একটা গান। তাজিম সলেতা হ্যায় খুদা नामे मोहम्मद, क्या नाम है ऐ सल्ले अला नामे मोहम्मद। अल्लाह करे, अल्लाह करे उस पे हराम आतिश दुज़ाख, जिस शाख्स के ओ दिल पे लिखा नाम मोहम्मद। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। हाँ मगर महबूब कोई, हाँ मगर महबूब कोई आपका देखा नहीं, कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं।